তোমার আমার গলা ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, চাটুর গলা ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু এইটা তুমি বলতে পারবে না যে চাটুর গলার আমি এরকম গলা আমি অনেক শুনেছি, তা না, ওর গলা ইজ ভেরি ইউনিক। আমার গলা টলা নিয়ে আমার ধারণা ছিল এই গলায় গান হয় না, আমি কারণ আমার ধারণা মানে আমাকে তাই বলতো। সবচেয়ে হিট 5টা বাংলা গান যদি এখন বলা হয় আজকের দিনে দাঁড়িয়ে তার মধ্যে একটা গান ওর কম্পোজ করা, ওর লেখা, ওর কম্পোজ করা বলে আমি একদম অন রেকর্ড বলতে পারি, দ্যাট ইজ বারান্দার উদ্ধার। তো মঞ্চের ওখানে গিয়ে দেখি তুমুল ভিড়, সব বৃষ্টিতে সব ছাতা নিয়ে লোক দাঁড়িয়ে আছে ভূমির গান শুনবে বলে। ভূমির ব্যাপারে আমি একটা মজার ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যে ভূমির যখন প্রথম অ্যালবাম হয় আমি অত মন দিয়ে খুব একটা শুনিনি, কেন তখন একটা হয় না যে আরেকটা রাইভাল ব্যান্ড উঠছে, তাকে যতটা আমি ইগনোর করা যায় করবো, কিন্তু সেটা মানে চন্দ্রবিন্দু ফ্যান ভূমি ফ্যানের মধ্যে বিরাট ক্লাস ছিল, দুজনকে সহ্য করতে পারতাম না। তবে আমার এটা যে খুব প্রাউড ফিল করি যে লাস্ট 20 ইয়ার্স বা কত বাংলা ব্যান্ড বাংলা গানকে অনেক কিছু দিয়েছে। সাধারণ মানুষ এসে কিন্তু দেখতো যে ভূমিকে খুঁজতে এসে। এখন দেখবে পৃথিবীটা অনেক পলিটিক্যালি কারেক্ট হওয়ার দিকে ঝুঁকে গেছে, মানে মোটাকে মোটা বলা যাবে না, রোগাকে রোগা বলা যাবে না, কালোকে কালো বলা যাবে না, কিন্তু আমরা যখন ছোটবেলা থেকে বড় হয়েছি আমাদের এই বোধটাই ছিল না। কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, আরো আন্ধারা এসে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। হ্যালো, নমস্কার, সত শ্রী আকাল, আদাব, আমি শুভেন চট্টোপাধ্যায়, ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেনে। আজকে আমার অতিথি সুরজিৎ উপল। শুরু হয়ে গেছে? হ্যাঁ, শুরু হয়ে গেছে। এটাই হচ্ছে আমার কথা বলতে বলতে শুরু। এনিওয়ে, তোরা এসেছিস, তোদের অমূল্য সময় মানে ব্যয় করে এখানে এসেছিস। আমার সময়টা যে অমূল্য সেটা এখন জানতে পারলাম এই মুহূর্তে। না, খুব ভালো লাগছে যে তোরা এসেছিস, মানে আমি ব্যক্তিগতভাবে খুবই হ্যাপি এবং কৃতজ্ঞ। তোরা উপলের খুব অমূল্য, কারণ ও তো আর কত কিছু করে, আমি তো শুধু গান করি। না 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 না, যাই হোক, তো যেটা বলার, প্রথমে বল, এই জায়গাটা কেমন লাগছে? খুব সুন্দর, আর্টিজম বেঁচেছো। এই জায়গাটার নাম আর্টিজম। এটা আমার এক বন্ধু এবং আমার সেমি ভক্ত সুমনের, এটা একটা মানে আমি খালি একটাই টেনশনে আছি যে এই সেলাই মেশিনটা যেন না তো মাথায় পড়ে, ছোট দুটো তার দিয়ে ঝুলছে, ভাগ্য ভালো এটা ঠিক তলায় আমাকে বসাওনি, তাহলে সারা প্রোগ্রামটা না আমি উপরের দিকে তাকিয়ে থাকতাম। তুই দেখ, তোরা হচ্ছে আমার স্পেশালি তুই, ওরা আমি আর ও একসাথে অনেক কাজ করেছি, তোর সাথে সেরকম কাজ করা হয়নি, বাট তোরা আমার সেরকম কেন, কোনো কাজই করা হয়নি তোমার। আর হরর ফিল্ম হলে মাঝরাতে এটা চলতো। হ্যাঁ, তোরা আমার অত্যন্ত প্রিয় ভাই। যাই হোক, আমরা আড্ডাটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, অন্তত যেরকম আমরা ভেবেছি, সেটা হচ্ছে আমরা কিছুই ভাবিনি। না, কিছুই ভাবিনি। না, তোদের কাছে ফার্স্ট অফ অল আমি দেখ, এই ফরম্যাটটা এমন, সেখানে কিন্তু ওরকম নয় যে আমি তো খালি তোদের প্রশ্ন করব, তুই ওকে প্রশ্ন করতে পারিস, তুই আমাকে প্রশ্ন করতে পারিস, আমি তোকে প্রশ্ন করব। এটা মানে এগুলো কি বলতো, যারা হোমওয়ার্ক না করে আসে তাদের ইনসাইট। হ্যাঁ, মানে আমরা যেভাবে একটু আগে আড্ডা মারছিলাম, সেটাই তোদের সামনে একটু বলা আর কি, একটু আমাদের নিজেদের কথোপকথন যেরকম আমরা করে থাকি, সেটা আমাদের যারা একটু আমাদের গান বাজনা শোনে বা আমি শুভেনকে ডিফেন্ড করছি, আড্ডার তো হোমওয়ার্ক হয় না। হ্যাঁ, আড্ডার কোনো হোমওয়ার্ক হয় না, আড্ডার কোনো আমাদের তো অ্যাবসলিউটলি কোনোদিনও হয়নি। অ্যাটলিস্ট আমার চাটু তো চাটু, সুরজিতের আরেক নাম চাটু, চ্যাটার্জি থেকে আমরা দুজনেই চাটু। তো না, যেটা বলা, আমি এবার একটু সিরিয়াস দিকে আসি, সেটা হচ্ছে যে তোদের কাছে মিউজিকটা কি, মানে হোয়াট ডু ইউ ডিফাইন মিউজিক? বল, শুরু কর, কারণ আমি যাই বলবো সেটাকে না, তুই বল, তোর থেকে আমি টুকবো। আমি সত্যি বলছি কি, মিউজিক ব্যাপারটা না আমার কাছে, তো আমরা কখনো সত্যি ভাবিনি আমরা মিউজিক করব। হ্যাঁ, মানে আমরা বলতে তুই তোর দলে সবাইকে নিয়ে নিলি প্রায়, মোটামুটি সবাই। আমরা কখনো, অনিন্দম আমার মনে হয় না কখনো ভেবেছে, চন্দ্রিল তো ভাবেইনি। হ্যাঁ, চন্দ্রবিন্দুর কথা বলছি। হ্যাঁ, তো এবারে আমরা যেটা করতাম, যে কলেজে যখন পড়তাম সবাই চায় যে লোকে যেন একটু আমাকে আলাদা করে একটু চিনে, একটু পাত্তা বেশি দিক আর কি, মানে পাত্তা বেশি দেওয়ার ক্ষেত্রে মূলত আর কি, হ্যাঁ ছেলেরাও পাত্তা দিক, হ্যাঁ, কিন্তু মহিলারা একটু বেশি পাত্তা দিলে তোমার ভাল লাগবে আর কি। হ্যাঁ, সেই কিভাবে পাত্তা পাওয়া যায়, সব নানান রকম অ্যাভিনিউজ খুঁজতে খুঁজতে দেখলাম যে ফেস্ট নামক একটা বস্তু কলেজে হয়তো,
সেই ফেস্টে যদি আমি পার্টিসিপেট করি এবং সেখানে গিয়ে যদি আমি প্রাইজ পাই, সে যাতে খুশি হতে পারে, মানে কারণ নিয়ে তাতে দুটো জিনিস হয়, একটা পাত্তা পাওয়া যায়, আরেকটা জিনিস হয় যে আগেকার ওই সময় ফেস্টে একটা ক্যাশ প্রাইজ দিত আর কি, সেটা খুবই কম টাকা, হয়তো ফার্স্ট প্রাইজ 150 টাকা দিত, কনফিডেন্স ছিল যে তোরা ফেস্টে পার্টিসিপেট করলে প্রাইজ না পাবি? না 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 না, প্রথমে তার কনফিডেন্স ছিল না, না না না, কনফিডেন্স কিছুই ছিল না। হ্যাঁ, আমি দেখেছি যে ফেস্ট হলে যারা পার্টিসিপেট করে তাদেরকে একটু লোকে আলাদা চোখে দেখে, যারা প্রাইজ পায়, এবং প্রাইজটা পেলে ওই হাতে কয়েকটা টাকা আসা মানে, তখন তো আর হাত খরচা সেরকম কিছুই পেতাম না, তো সেই হাত খরচা থাকা মানে যদি কোথাও গিয়ে একটু কক্সিতে গিয়ে চিকেন রোল খেলাম, মাটন রোল খেলাম, হ্যাঁ, কিংবা নিজের পছন্দ মতন কিছু একটা কিনলাম, কোনো হয়তো একটা বই কিনতে পারি কিংবা অন্য কিছু কিনতে পারি, তখন তো এত কিছু ছিল না কেনার মতো, তো সেইটা ছিল ব্যাপার। তো তখন মনে হলো দেখি না আমি পারবো কিনা। তো প্রথমে এই যে গ্রুপটা হওয়ার কারণই একটাই, যে আমার নিজের কোনো কনফিডেন্স ছিল না যে গিয়ে স্টেজে উঠে গিয়ে গান গাইবো। তখন আমরা আমাদের পাড়াতে কি হতো, ফুটবল টুটবল খেলার পরে আমরা কিন্তু গিটার নিয়ে একটু গান গাইলাম, হ্যাঁ, একটু হারমোনি করলাম, এইসব করতাম। তখন আমাদের মনে হলো যে তাহলে ওটাই স্টেজে গিয়ে যদি সবাই মিলে করি, যদি আওয়াজ খাইও, জুতো জোড়া কেউ ছুঁড়ে মারেও, আমার একার গায়ে লাগবে না, অপমানটা ভাগ হয়ে যাবে, ডিভাইডেড হয়ে যাবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি বা গিয়ে আওয়াজ খাইও, আমরা যদি 5 জনে একসাথে খাই, ওটা পাড়ায় এসে সেটা নিয়ে হাসাহাসি হবে না, তার কারণ সবাই তো খেয়েছি। তো সেইভাবেই শুরু করা ফেস্টটা, এবং গান করা সেখান থেকেই শুরু, এবং করতে করতে গিয়ে দেখলাম বা আমরা প্রাইজও পাচ্ছি, জিতছিও, তখন একটু কনফিডেন্স বেড়ে গেল। এই করতে 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 একটা সময় কখন দেখলাম যে আমরা গানের দলই হয়ে গেছি, আলাদাভাবে না না না, কারণ আমরা কেউ গান সেভাবে শিখেছি, ওই পিসির কাছে একটু রবীন্দ্রসঙ্গীত শেখা দু একটা, সেটার বাইরে কোনোদিন খুব একটা গান, সেটাতে আমরা পরে আসবো, শেখার ব্যাপারটা পরে আসবে। এখন না, এখন যেটা বললাম, এখন যেটা তুই বলছো যে মিউজিকের ডেফিনেশন কি, এখন বারবার যেটা মনে হয় যে গান মানে, মিউজিক মানে একটা ফর্ম অফ কমিউনিকেশন। এই স্টেজে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমাদের সেই সময় কিছু বলতে ইচ্ছে করেছিল, সেটা কিছুটা কথা কিছুটা সুরের মাধ্যমে পৌঁছানো। যদি তার জন্য বুঝি যে আমাদের গান অ্যাটলিস্ট স্টেজে যদি কমিউনিকেশনটা না হয়, তাহলে আমরা গানটা গাইতে এনজয় করি না। আমি চাটু কি বলবে আমি জানি না। না, আমার তো একটা ফেজ অবধি এই ছিল যে বাড়িতে সবাই একজোট হলে পরে যদি গান করে, আমার বাবা আমার গলায় মান্নাদের গান শুনতে ভালোবাসতো, বাবু একটা মান্নাদের গান শোনা, সবাই লক্ষ্মী পুজো সরস্বতী পুজো একসাথে হলে, সেখান থেকে ফোক শুরু হলো করা। তারপরে কলেজে উঠলাম, হঠাৎ করে প্রচুর ওয়েস্টার্ন মিউজিক শুনতে শুরু করলাম, তখন ইংরেজি গান নিয়ে পড়লাম। এবার সেইটা তখন অবধি এইটা ধারণা ছিল না যেটা অ্যাকচুয়ালি আমার প্রফেশন হতে পারে আর কি, কিন্তু অথবা আমি যে পারতে পারি এইটা। তো জেনারেলি খুব মধ্যবিত্ত বাড়ির ছেলে মানে এটাই ছিল, কলেজ পাস করেছে, এবার চাকরি বাকরি, বাকি গান বাজনা ট্যালেন্ট ইত্যাদি সেগুলো আছে, যেমন আছে চলবে, কিন্তু এইটা যে প্রফেশন হতে পারে এটা একেবারে কোনো ধারণাই ছিল না, এবং আমার ছিল না, আমার বাবারও ছিল না। এই জন্য আমার বাবা সারাক্ষণ আমার উপর রেগে যেত তখন আর কি, কারণ বাবা জানতো যে এটা 14 গোষ্ঠীতে কেউ গান বাজনা করে কিছু করেনি, হঠাৎ করে তার ছেলে এসে হঠাৎ করে গান বাজনা কি ইয়ার কি নাকি, তার প্রফেশন হয়ে যাবে, ছেলে কি তুই কি মান্নাদে হবি, তুই কি হেমন্ত মুখোপাধ্যায় হবি, অত তুই ইয়ার কি মানছিস নাকি, এই যে ব্যাপারটা ছিল। অতই লক্ষ্মী পুজোয় গান করো তুই ঠিক আছে, কিন্তু এটাকে প্রফেশন করা তখন বাবার ওপর রাগারাগি হতো। পরে এখন মনে হয় যে বাবার দিক থেকে তো বাবা ঠিকই ছিল, তো এরকম না যে বাবা প্রচুর পয়সা করে রেখে গেছিলো, তো এই চিন্তাই করতো যে কি করব আমি আর কি এরপরে। কিন্তু আমার মনে হচ্ছে যে ডান দিকের ওই না বাম দিকের ওই না যবে থেকে রিলিজ হলো, এবং যদিও ম্যাক্সিমাম লোকই তখন মানতও না যে এটা আমার গান, আমার লেখা, আমার সুর করা, কিন্তু তবু ওই সাকসেসটাতে আমার একটা অদ্ভুত একটা ভেতরে হয়েছিল যে তাহলে আমারও হয়তো হবে। কারণ তার আগে অবধি আমার গলা টলা নিয়ে আমার ধারণা ছিল এই গলায় গান হয় না, আমি কারণ আমার ধারণা মানে আমাকে তাই বলতো, আমার বাড়িতে অনেকেই বলতো মায়ের মতো গলা, ওই গলায় গান হয় না। কিন্তু ডান দিকে রইনার পরে দেখলাম যে হয় আর কি, লোকে ওরা তো ইন্ডিভিজুয়ালি বার করেছিলি না? না, মণিমামা করে গেছিল আবার বছর 20 পরে, মানে আমাদের শ্রদ্ধেয় গৌতম চট্টোপাধ্যায়। তো সেইটা তো এই প্রথম ক্যাসেটটাতে লেখা ছিল সুরজিৎ চ্যাটার্জি, পরে যে রিপ্রিন্ট হলো আমার লেখা, আমার সুর। মণিমামা সব অ্যারেঞ্জ করে দিয়েছিল যখন রেকর্ডিং হচ্ছিল আর কি। তো এবার
তো কিন্তু তার পরবর্তী রিপ্রিন্টে আর ওসব কিছু লেখা ছিল না, যেন সবাই ধরে না এগুলো মহিনের ঘোড়াগুলির সব গান। শুধু আমি বলে না, রডোডেনড্রনও তাই সবাই ধরে, ধাঁধার থেকে জটিল সব ধরে নেয় আর কি। আকাশে ছড়ানো মেঘের আকাশে ছড়ানো গান, অনেক গানই লোক করেছে। তো এনিওয়ে সেই নিয়ে দুঃখ ছিল খুব, কিন্তু এই যে আমার হতে পারে, এই গলাটাও লোক অ্যাকসেপ্ট করতে পারে, ওই প্রথম আমি আই টেস্টেড সাকসেস। না কিন্তু এখানে আমি একটু ইন্টারাপ্ট করি তোদের, সেটা হচ্ছে যদি ধর তোদের যদি মিউজিকটা প্রফেশন না হতো, কথার কথা বলছি, তোরা যদি সাকসেস না পেতিস, তাহলে কি তোরা দুজনই গান বাজনা করতিস না, ছেড়ে দিতিস, মিউজিক থেকে সরে যেতিস? না না তা না, তার কারণ আমি তো বলছি যে আমাদের তো পাড়াতে ফুটবল খেলার পরে মাঠে একসাথে গান বাজনা করা, হ্যাঁ, বন্ধুদের সাথে একসাথে দেখা হলে। আমি পরবর্তীকালে বলছি, এটা তো হলো মাঠ থেকে তুই বেরিয়ে, কিন্তু আর কিছু হতো না। আমি আমার কথাটা বলছি, কারণ আমার আর কিছু ভালো লাগতো না। চাকরি বাকরি করতাম ঠিকই, মানে একদম ভালো, আমি তো সেলসে ছিলাম, একটা পয়েন্টের পর কিচ্ছু বিক্রি করতে ইচ্ছে, একটা লোকের কাছে গিয়ে বসে যে বলবো এই যে একটা মোবাইল নতুন বেরিয়েছে, আমি এটা কেন এত কথা বলবো, তখন তো মানে মিউজিক টানছে প্রচন্ড। আর আমাদের ওই সাকসেসটার পরে নাকি এমনিতেই টানছে, এইটা সব সময় ছিল, যেন ওই জিনিসটা আমি এই জায়গাটা তোদের ধরবার চেষ্টা করছি, সিরিয়াসলি করিনি কখনো। মানে অফিসে গিয়ে নাম সই করে বন্ধুর বাড়ি চলে আসা এবং দুপুর থেকে ড্রাম পেটানো, গিটার বাজানো, গান করা, দিস ইজ দ্য থিং। কোত্থেকে সাকসেস হবে চাকরি বাকরিতে? না সেটাই, কারণ ভালোই লাগতো। আমাদের একটা ট্রেনিং থাকে তো, একদম ছোটবেলা ক্লাস 1 থেকে গুরুজির কাছে শেখা, এবং মানে আস্তে 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 ওর প্রফেশন তো দূরস্থ, মানে তখন খালি নিজেকে পারফেক্ট করা, সেটা যদি বলিস, তারপরে একটা প্রিপারেশন হয়। আমি আজকে আড্ডাগুলো করাই তাই তো, তোদের একটু কথা আমার শোনা যে তোরা এত সাকসেসফুল ব্যান্ড, তোরা দুজনেই, মানে কি বলবো, তোদের ঘরে ঘরে তোদের নাম, বাট তোদের মানে মিউজিক্যাল আপব্রিঙ্গিংটা তোরা নিজেরা কিভাবে ভেবেছিস? এই যে তুই এক্ষুনি বললি যে তোরা, মানে ছোট ছোট জায়গাগুলো আমি ধরবার চেষ্টা করছি, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, আমি এখানে বিজ্ঞ একটা বসেছি এরকম নয় একেবারেই, আমি তো সবার মতেনই আমিও শিখছি। সেটা হচ্ছে তুই বললি না যে আমি মাঠে বসে আমার বন্ধুরা হারমোনি করতাম, এই কথাটা আমার খুব কানে ভালো লাগলো। তার মানে তোরা ওই হারমোনিটা জানতিস? না, জানতাম না, না জেনে করতাম। এবার এইটাই মজা যে এক্স্যাক্টলি হতো। এবারে মজার ব্যাপার হচ্ছে যে গানটা আমরা দেখেছি ইংরেজি গানে যে কি একটা করে, একজন একরকম গায়, আরেকজন অন্য একটা কি গায় অন্যরকম, এবং সেটা শুনতে খুব ভালো লাগে। এবার আমরা যেটা প্রথম দিকে যেটা হতো যে একজন ধরে নাও যে গানটা গাইছে তার একদম হায়ার নোটটা গাইতো, মানে আমি যদি সেখানে লোয়ার সাটা লাগাই, হায়ার সাটা লাগাই, দ্যাট ইজ নট হারমোনি, দ্যাট ইজ নট হারমোনি। আমরা ওটা কি তারপর দেখলাম যে না ওটা করছি, কিন্তু ওটা তো ঠিক ওরকম শুনতে লাগছে না। আর তখন সবসময় যে গিটার নিয়ে গাইতাম তাও না। আর দেখবে কি, দেখো হারমোনি মানে কি, তোমার কর্ডের উপর বেস করে তুমি যেখানে হয়তো সেখানে সি মেজার পড়ছে, তুমি সি নোটটা লাগাচ্ছ, তাহলে হয়তো ই, এই হ্যাঁ সি, ই আর জি, ইজিয়েস্ট ওয়ে, কমপ্লিকেটেড অনেক কিছু হতে পারে, ই আর জি তে তোমার হারমোনিয়ামটা হবে অগমেন্টেড 7, অগমেন্টেড, মানে ওটা কর্ডের উপর ভিত্তি করে। এবার অনেক সময় হতো যে তুমি যদি খালি গলায় গাইছো, যেখানে তোমার কোনো কর্ডাল ব্যাকআপ নেই, সেখানে তুমি যে কোনো দুটো নোট গাইলেও সেটাকে হারমোনি হিসেবে তুমি ভাবতে পারো, যদি না খুব ডিসকর্ডেড কানে না লাগে। তো এবারে আমরা দেখতাম যে এই আমাদের শুভেন্দু ছিল, সুব্রত ছিল, ওরা ট্রাই করতো, কখনো কখনো খুব সুন্দর আসছে, হ্যাঁ, কখনো কখনো আসছে না, তো এইটা নিয়ে আলোচনা হতো। তখন তত কিছু ছিল, ইউটিউব ছিল না, সেখানে তো রাস্তাও ছিল না। তো কে একজন, তারপর একটু গিটার শিখলাম, তারপর একজন বললো না রে, এটা কর্ডের উপর বেস করলে এই নোটগুলো নিলে তবেই হারমোনি হয়। এই যে ট্রায়াল অ্যান্ড এরারের মাধ্যমেই কিন্তু ফাইনালি আমরা হারমোনি থিওরি, তারপরে আস্তে আস্তে যারা সত্যি সত্যি যারা গিটার বাজাতে জানে তাদের সাথে আলাপ হয়েছে, তারা আমাদের বুঝিয়েছে, কিন্তু তখনও খুব ব্যাপারটা ক্লিয়ার ছিল। মানে ওই পয়েন্টে তোরা যাদের ইমপ্রেস করার চেষ্টা করছিলি, মানে তোদের এই ডিসকর্ডেড হারমোনিতে অনেকে বেরিয়েও গেছে, হয়তো বেরিয়ে গেছে, ভালো লাগেনি শুনতে। তারপরে যারা যারা থেকে গেছে তখন মানে ওদের দিয়ে তোরা মাপকাঠি করেছিস যে এরা থেকে গেছে মানে আমরা ঠিকই গাইছি, তাহলে হারমোনিটা ঠিকই হচ্ছে, যেটা বুঝতে পারো। তুমি যদি ডিসকর্ডেড হারমোনিয়াম তুমি কানে বেসুরো লাগছে, এটা হচ্ছে না, এই জায়গাটা আরেকটা দারুণ জায়গা, এই জায়গাটা আমাকে ধরতেই হবে যে কি বলছিস কানে, তার মানে কি তুই বলিস আর না বলিস তোদের মধ্যে মিউজিক ছিল। আমি এই জায়গাটাই বলছি যে কানে আগে বলেন, আগে কানসেন হও, উসকে বাদ তানসেন। কানসেন হওয়া বহুত জরুরি। আমাদের একটা কথা আছে যে তোমার কানটা আগে ঠিক করো, মিউজিক্যালি কানটা যদি ঠিক না, ওই যে বলছে না যে উপরের নোটটা বুঝছি না কি নোট, কিন্তু এটা হারমোনি,
এটা বোধহয় হারমোনি, এটা তো উপরে সা নয় বা ওই নয়, এটা এমন নোট লাগছে যেটাতে একটা সুন্দর একটা জিনিস হচ্ছে। এবং সেই জন্যই বলছি সেখানে দেখবে ওই সময় কিছু ব্যান্ড আমরা শুনেছিলাম, আমি মনে চাকু করবে, সেটা একজন এভারলি ব্রাদার্স, দুজন মিলে গান গাইতো, হ্যাঁ, এবং ওই অদ্ভুত সুন্দর একটা হারমোনি করতে, এবং সবারই একটা এক্স্যাক্টলি, কেন পল সাইমন গারফাঙ্কেল এবং এভারলি ব্রাদার্স এর অনেক গান কমনও ছিল, ওয়েক আপ বিটলস আর হারমোনি গান অতটা বুঝতে পারতাম, কিংস্টন ট্রাইও, এরা সব হারমোনি বেস ব্যান্ডের উপর, এগুলো টম ডুলি হচ্ছে আমার শোনা একমাত্র গান যেটা কেন আমাকে খুব আকৃষ্ট করেছিল, কেন ওরা মানুষের জন্য যে সুরটা, মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না, আমি hang down your head Tom Dooley, hang down your head and cry, hang down your head Tom Dooley, oh boy you're bound to die. এখানে এত সুন্দর থ্রি পার্ট হারমোনি আছে। এটা কি ভূপেন বাবু তার অ্যালবামে বলেছেন যে এখান থেকে নিয়েছেন? আমি জানি না, আমার মনে হয় না ভূপেন বাবু এরকম, মানে এইগুলো অ্যান্টি ওয়ার সং, সেগুলোকে অনেক না হতেই পারে, হয়তো এটা থেকে নেননি, হয়তো অন্য কোথা থেকে এনে হয়তো শুনেছেন টিমটা, আমরা তো জানি না, কিন্তু এটা বোঝা যাচ্ছে পরিষ্কার ওখান থেকে না হয়। সে তো ওল্ড ম্যান রিভারও নিয়েছেন। না এটা বলা উচিত ছিল আবার উচিত ছিলও না, প্রয়োজন নেই, হ্যাঁ, এটা জাস্টিফাই করাটা ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে দেখো আমরা এরকম অনেক গান, আর প্রত্যেকটা বয়সের একটা এরকম রিয়েলাইজেশন হয়, যিনি ফলে যে পলিটিক্যালি কারেক্ট, এখন অনেক স্টেটমেন্ট, এখন দেখবে পৃথিবীটা অনেক পলিটিক্যালি কারেক্ট হওয়ার দিকে ঝুঁকে গেছে, মানে মোটাকে মোটা বলা যাবে না, হ্যাঁ, রোগাকে রোগা বলা যাবে না, কালোকে কালো বলা যাবে না, কিন্তু আমরা যখন ছোটবেলা থেকে বড় হয়েছি আমাদের এই বোধটাই ছিল না। এখনো অভিজিৎ বলে আমাদের বন্ধু আছে, আমরা ভয় পাই তাকে মোটা বলতে, কিন্তু সে নিজেই ফোন করে বলে আমি মোটা বলছি, একবারও বলে না যে আমি অভিজিৎ বলছি। আমাকে পলিটিক্যালি কারেক্ট উত্তর দিবি? না পলিটিক্যালি কারেক্ট উত্তর আমি দেওয়ার ব্যাপারটা আমি বলছি যে এই যে, মানে আমি বলছি যে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এই ব্যাপারটা না, এটা নদীর মতন। তোদের কাছে এটা কিরকম? না আমি বলছি যে আমি বলছি যে তুই একটা প্রোগ্রামে এসেছিস যার নাম হচ্ছে ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেন। হ্যাঁ, না এখানে কি বলতো যে এইখানে, হ্যাঁ এখানে আমি বলছি যে ডেফিনেটলি না তুমি যদি কোনো গান থেকে নাও, সেই গান থেকে নেওয়া ডেফিনেটলি যার থেকে নিচ্ছ তাকে তোমার রেকগনাইজ করাটা অবশ্যই দরকার, অবশ্যই উচিত। কোথায় রেকগনাইজ করবে? এইবার এক্স্যাক্টলি, এবার কোথায় রেকগনাইজ করবো? তো অনেক ক্ষেত্রে ছিল যে তুমি তাহলে কি অ্যালবামে তার নামটা লিখে দেবে, হ্যাঁ, তাহলে কি অ্যালবামে কিংবা যখন কোথাও গান গাইতে যাবে ওঠার সময় প্রত্যেকবার কি তার নামটা বলে যে এই গানটা আমি অমুক জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়েছি, এখান থেকে নিয়েছি, সেটা প্রত্যেকবার বলা উচিত। কিন্তু অনেক সময় কি হয় জানো, তুই মনে করছিস সেটা বলা উচিত? ডেফিনেটলি উচিত। তুমি একটা জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়েছো কেন তুমি বলবে না? কিন্তু অনেক সময় হয় কি তুমি পরপর গান গাইছো, একটা গানের ফ্লো থাকে, সেই গানের ফ্লোতে অনেক সময় যে ওই প্রসঙ্গটাই আসবে না যেখান থেকে তুমি প্রত্যেকটা গানের আগে ইট বিকামস বোরিং। তুমি হয়তো বলতে চাইছো, অনেক সময় তো লোকে প্রত্যেকটা গানের আগে আমি একটা ভূমিকা দিচ্ছি, সেটা অনেক সময় ইজ নট ডিজায়ার, তো সেখানে তুমি বললে না। আর এই অ্যালবামের ক্ষেত্রে আমি বলছি যে আগেকার দিনে অ্যালবাম যে বেরোতো, আমরা তো আমাদের অ্যালবাম বেরিয়েছিল, সেটা অ্যালবাম বেরিয়ে গেছে সেটাই আমরা জানতে পারিনি, হ্যাঁ, তো সেখানে তো আমার অ্যালবামের ওপর কোনো কন্ট্রোলই ছিল না। হঠাৎ করে আমি খবর পেলাম আমাদের অ্যালবাম নাকি পাওয়া যাচ্ছে সিম্ফনির দোকানে, তো এইরকম যেখানে অবস্থা ছিল আমাদের, তো সেইখানে আমাদের অ্যালবামে কার নাম গেল, হ্যাঁ, কি গেল, কে কম্পোজ করেছে, কোত্থেকে এনেছে, এইসব বলার কোনো সুযোগই ছিল না। কেন সে অনিন্দ্র একবার বম্বেতে গেছিল, টি সিরিজের সাথে কথা হয়েছে, আমরা গানগুলো দিয়ে এসেছিলাম, যেগুলো তারপরে কিছু ইনফরমেশন দিয়েছিলাম, তারপরে হঠাৎ একদিন শুনলাম আমাদের নাকি অ্যালবাম বেরিয়ে গেছে। তো এই নানান রকম ব্যাপার ছিল, ইট ওয়াজ নট ইজি। তো হয়তো আমি জানি না যে, আর তারপরে এই বললাম যে একটা ট্রেন্ড, একটা এই জিনিসটা যে দেওয়া উচিত, এই বোধটাই অনেক সময় ছিল না। অনেক সময় একটা গানের হয়তো পুরোটাই নাম, আর একটা গানের হয়তো কিছুটা নাম, একটা গান হচ্ছে ইনফ্লুয়েন্স, মানে এটা ম্যাক্সিমাম গানই আমি যা শুনেছি, যতটুকু আমার বোধ আছে, সেটাতে আমি দেখেছি ওই কিছুটা নামাই থাকে, পুরো গান একেবারে টপ টু বটম এরকম প্রচুর গান। সেটা আজকাল হচ্ছে, মানে আজকাল হচ্ছে, মিউজিকও ছেড়ে দিচ্ছে আর কি গান। হ্যাঁ, ফুল বলিউডে যেগুলো, হ্যাঁ, টপ টু বটম চুরি হচ্ছে। আমাদের শ্রদ্ধেয় পঞ্চম বাবু,
হ্যাঁ, তার তো আমি এক্ষুনি তোকে 50টা গান বলে দিতে পারি একদম কোন গান থেকে নেওয়া, একদম স্ট্রেট গান। রবীন্দ্রসঙ্গীত কোথা থেকে নেওয়া আমি সেটাও বলে দিতে পারি। না, আর যখন কিছু স্টেজে পারফর্ম করছে কিছু কিছু ক্ষেত্রে না, আমি বলছি কিছু কিছু ক্ষেত্রে না, আমি বলছি যে আমাদের প্রচুর গান আছে যে আমাদের গান বেলাফন্টের গানের থেকে একদম পুরো কিছু কিছু জায়গায় একটু কায়দা করে অ্যাডাপ্ট করা, কিছু কিছু জায়গায় অনেকটাই একরকম রয়েছে। কিন্তু বেলাফন্টের ব্যাপার না, মানে এটা ইন্ডিভিজুয়ালি অনেক ক্ষেত্রে তো আমরা বলি না যে এই গানটা বেলাফন্টের ওই গান থেকে নেওয়া। কারণ হচ্ছে যে বেলাফন্টে যে চন্দ্রবিন্দুর ওপর একটা বিরাট প্রভাব ফেলেছে, এটা আমরা বহু ইন্টারভিউতে বহু জায়গায় বহুবার বলেছি। এবং এবারে প্রত্যেকটা গান তুমি যদি ওঠার আগে এই গানটা আমি বেলাফন্টের ওই জায়গা থেকে নিয়েছি, এটা করলে তোমার তো প্রোগ্রামের ফ্লো কিংবা যেখানে কথা বলছো সেটা অনেক সময় মার খেয়ে যায়। তো এইবারে সেটা, এবং তার মানে কি বলা উচিত কিন্তু বলে হয়ে না না বলা উচিত আবার সেটি, এবং আমি তো এটি ধরন নিয়ে বলা উচিত কিন্তু আর বলা হয়ে ওঠা হয় অনেক সময় যে অনেক সময় না না, এটা আমি একটা গল্প শুনেছিলাম, আমি জানি না যে এটা সত্যি মিথ্যে বলতে পারবো না, যে এটা ওরকমই এই প্রসঙ্গে একবার অনেক আগে উঠেছিল যে এস.ডি. বর্মনকে একজন বলেছিলেন যে এরকম ব্যাপার, হ্যাঁ এখান থেকে নিয়ে নিচ্ছে সুর, ওখান থেকে নিয়ে নিচ্ছে। তখন এস.ডি. বর্মন নাকি বলেছিলেন আমি তো জাতীয় সঙ্গীত থেকেই সুর নিয়ে নিয়েছি, কই কেউ তো কিছু বলতে পারেনি। যেমন তুই বল দেখি। জানি না, পেয়াসার একটা গান আছে, আমি জানি না এটা সত্যি মিথ্যে, আমি বারবার গানটা আমার ধরে ফেলবো जाने वो कैसे हमने तो जब कलियां मांगी गुजरा, ভাবিনি যে এই জায়গাটা মিল আছে। তো এটা আমি গল্প শুনেছি, আমি জানি না সত্যি মিথ্যা, আমি বলতে পারবো না। আমি বলতে আমার একটা অদ্ভুত হে ক্ষণিকের অতি দিবস যায় তো যায় কাহা। আমার কি হয় বলতে, আমি বসে বসে ভাবি যখন এসব কথা হয়, আমরা এত গান বাজনা শুনছি, তুই এত কম্পোজ, এগুলো তো সুপার। আমি তো মনে করি, আমি ওর সামনে ওকে অনেকবার বলেছি যে আমার মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়েও সবচেয়ে হিট 5টা বাংলা গান যদি এখন বলা হয় আজকের দিনে দাঁড়িয়ে তার মধ্যে একটা গান ওর কম্পোজ করা, ওর লেখা, ওর কম্পোজ করা বলে আমি একদম অন রেকর্ড বলতে পারি, দ্যাট ইজ বারান্দার রোদ্দুর। একদম এটা মানতেই হবে। তাতে অবশ্য আমার একটুখানি ছোট্ট একটা জায়গা আছে, সেটাও বলবে পরে যদি বলতে চাস, কিন্তু এখনই বলে দিই সেটা। হ্যাঁ, কিন্তু সেইটা হচ্ছে সেইটা পিলিউড না না, পিলিউডটা টুকি রাখবে তো। ওটা আমরা তো একসাথে আমাদের বাড়িতেই তো ভূমির একটা ব্যাকগ্রাউন্ডটা বল, তারপরে এটা বল। হ্যাঁ, এবার যেই জায়গা আলোচনাটা হচ্ছে আমাদের, যেটা বললি বলে এখন মনে হচ্ছে আমার অনেকগুলো ইংরেজি গান আছে যেগুলো আমার মনে হয় যে খুব ইচ্ছে এগুলো নিজে বাংলায় করি আর কি। হ্যাঁ, কিন্তু এর কপিরাইট ইস্যু আজকের দিনে কি আমি জানি না, এই জন্য করতে পারছি না। কিন্তু এবার অ্যাজ আ কম্পোজার এত ভালো সুর লাগে ওইগুলো যে মনে হয় যে আহা এগুলো একটু বাংলায় করতে পারবো না, এরকম মনে হয় আর কি। না, ভূমির কথা যেটা হচ্ছিল, হ্যাঁ ভূমির যেটা কথা হচ্ছিল সেটা হচ্ছে যে কিভাবে আমি কিভাবে ভূমির মধ্যে ঢুকে গিয়েছিলাম। না, কারণ তোর সাথে তো আলাপ ছিলই, আমি কারমার অনুষ্ঠানে তখন যেতাম, কারমা দেখতে, সমু তখন তোদের সাথে বাজাতো কারমাতে। এবং তারপর আমার আর সমুর যখন প্রথম আলোচনা হলো যে আমরা এরকম একটা গান করি, দল করি ভূমি, তখন দুজন মিলে এই প্ল্যান করেছিলাম যে সুবেনের কাছেও যাই। সুবেনকেও আমাদের ইয়েতে নেই, বিকজ অফ হিজ এক্সপিরিয়েন্স, এত চেনাশোনা, তারপর ওর সাথে রিহার্সাল করা যাবে, এইসব কিছু। তো সেইটা করে সুবেনের বাড়িতেই রিহার্সাল ঠিক হলো। আর তখন কে ছিল? আমি, সমু, সঞ্জয় ছিল। সঞ্জয় ওয়াজ সুবেন্স ইনক্লুশন। হ্যাঁ, ও কারমা থেকে আমরা 3 জন এলাম সেইভাবে দেখতে গেলে। ওটা রিহার্সালে পরে, আমাদের রিহার্সাল শেষ হলো কারমার, তখন সামনে জেইউর সংস্কৃতিতে রেডি আমরা বাজাবো। সৌম্য বলছে এটা তো হয়ে গেল, এরপরে কি আর কিছু ভাবছিস কিছু নতুন? আমরা দেখ নতুন কিছু ভাবতে পারি, কিন্তু তার মধ্যে একটা কিছু রুট না থাকলে আমি সেটা করবো না। মানে আমি অলওয়েজ কিন্তু ওইটার মধ্যে বিশ্বাসী যে একটা কিছু মানে জ্ঞান দেওয়া না, কিন্তু একটা বক্তব্য না থাকলে আমি, তখন সৌম্য বললো ফোক বেস্ট করলে কীরকম হয়। এটা সমুর আমাকে বলে একটি ছেলে আছে তো, ওকে ভালো চেনে, আমাদের কারমার প্রোগ্রামে অনেক এসছে, সুরজিৎ, ওকে কি নিয়ে আসবো আমি, তুই বস না, ওর একটা দুটো গান শোন। এবার আমার মনে আছে আমরা উট্রাম ক্লাবে গেলাম, ও এসছিল, ওর বউ এসছিল কমলিনী, তখন বিয়ে হয়নি, কমলিনীকে নিয়ে এলো। এবার বসে ওর গান শুনে আমি জাস্ট ফ্লড, অ্যাবসলিউটলি। ও যে ফ্লুয়েন্সিতে গান করছে, আমি বললাম একদম এই সাউন্ডটা কিন্তু নেই। এবং সেখানে আমরা মনে আছে আমরা প্রথম বোধহয় রবি ঠাকুরের গান ব্যান্ড হিসেবে করলাম, গ্রাম ছাড়া ওই রাঙামাটি। ঠিক ঠিক। এবং সেটা চন্দ্রানী গাইল, এবং ও তখন টুকিকে নিয়ে এলো, এবং ওই প্রথম জেম্বে ফেম্বে নিয়ে আমরা প্রথম বোধহয় কলকাতা শহরে একটা ব্যান্ড গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ করলাম। তারপরে তোদের গান সব নিয়ে আমি তখন ব্যান্ডের কথা বলতাম, এবং তখন এই বারান্দার রোদ্দুর
ওর প্রথম শুনলাম, সেখানে আমার একটা জায়গায় মনে হচ্ছিল যে গা, ওই গানটা একটু একটু গানা, একটু এই গানটা তো একটু হতেই পারে, জাস্ট একটা জায়গা আসবে, দেখা করতে হবে, সবাই গান জানি। বারান্দায় রোদ্দুর, আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে, গরম চাই চুমুক দিই, আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, আরো আন্ধারা এসে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, 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 তোমার দেখা নাই। ওই জায়গাটা আরেকবার করি তাহলে হবে। কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি। আমার কন্ট্রিবিউশনটা ওইটুকু। আমার মনে হয়েছিল যে ছুটে গিয়ে থেকে অনেকদিন পরে কাজের লোক এসছে, ছুটতে গিয়ে দরজা খুলি, আমার ওইটুকুই কন্ট্রিবিউশন। কিন্তু মানে হ্যাটস অফ টু দেম যে ওরা এই ব্যান্ডটাকে, আমি তারপরে বিদেশে চলে গেলাম প্রায়। ওদের ব্যান্ডটা একটা বিরাট মজার ব্যাপার হচ্ছে এই যে আমরা গান শিখে আসিনি, তার অনেকগুলো অ্যাডভান্টেজ। একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে না, আমাদের কোনো রকম না মানে এইটা ঠিক এটা ভুল এই ব্যাপারগুলো ছিল না তো, আমাদের গলাগুলো এবং আমাদের উচ্চারণ থেকে শুরু করে থ্রোয়িং সব কটা না আমাদের খুব ইউনিক ছিল। সেইটা কিন্তু ক্লিক করেছে। মানে আমি বলছি যে তোমার আমার গলা ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, চাটুর গলা ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু এইটা তুমি বলতে পারবে না যে চাটুর গলার আমি এরকম গলা আমি অনেক শুনেছি, তা না, ওর গলা ইজ ভেরি ইউনিক, সমুদার গলা ইউনিক, এমনকি চন্দ্রানীর গলাও, চন্দ্রানীর গলাও তুমি দেখবে, আমার অনিন্দর দেখবে খুব উদ্ভট গলা। হ্যাঁ, কিন্তু তো উদ্ভট হলো তোদের মধ্যে না, উদ্ভট না, তোদের মধ্যে একটা ইউনিকনেস আছে তোদের। দেখ আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং এর থেকে ফ্র্যাঙ্ক আর কি বলবো না, তোদের যেটা মানে যখন বারান্দার রোদ্দুর হিট হলো, আমাকে একজন খুব প্রথিত যশা ক্লাসিক্যাল বলেছিল, একটা গান শুনলাম যেরকম খারাপ অ্যারেঞ্জমেন্ট, সেরকম খারাপ গাওয়া, সেরকম খারাপ লিরিক্স, কি করে এই গান লোকের কাছে পৌঁছে গেল? আমরা বলুন তো, চারিদিকে কত পাগল ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, পৌঁছে গেল কিরকম? পৌঁছে গেল মানে আমি তোকে বলছি, আমি মানে এরকম আমি কিন্তু এইটা আমি দেখিনি, আমি সত্যি তোমার এক্সপেরিয়েন্স বলো। আমার এক্সপেরিয়েন্স অনেকবারই হয়েছে। যখন বাজাতে গেলাম, আমি তো বলি আমাদের প্রথম শো ওর সাথে, মানে আমাদের ভূমির প্রথম শো, কয়েকটার সাথে তো আমি ছিলাম, আমি তো কথা বলতাম, তো মানে আমাকে দায়িত্ব দিয়েছিল কথা বলার জন্য, যে শুভে তুই বল তুই পন্ডিত না। কিন্তু এটা তুই ক্যাজুয়ালি বলছিস, আমাদের ফার্স্ট যেটা শো হয়েছিল 24 জুলাই এইখানে জ্ঞান মঞ্চে, শুভেন পুরোটা অ্যাঙ্কার করেছিল, এবং ওর অ্যাঙ্কারিং ওয়াজ এ হিউজ ফ্যাক্টর। মানে ওই দিন ওই শোটা এত সাকসেসফুল। রিনা দিয়ে বলেছিল এই প্রোগ্রামটা, কারণ আমরা কথা বলতেই পারতাম না। আমি একটা জিনিস আমি দুজনের কাছে শুনবো, তারপরে আমার এক্সপিরিয়েন্সটা বলবো যে এই যে, কিন্তু তার আগে আমি একটা 2 মিনিটের জন্য একটা কথা বলতে চাই, যে কোনো কিছুই হিট হলে আগেই একটা ধারণা এটা নিশ্চয়ই খুব খারাপ, সেই জন্য হিট হয়েছে। এইটা থেকে না বেরোলে বাংলা গানের খুব মুশকিল। তুমি আগে বলো যে এই যে তুমি একটু আগে মানে প্রোগ্রামটা শুরু করলে, তুমি বললে না যে বাংলায় যদি 7টা কি 5টা কি 10টা গান হয়ে থাকে হিট গান, তার মধ্যে যেটা রয়েছে তার মধ্যে ডেফিনেটলি সুরজিতে তোমার দেখা নাই কম্পোজিশনটা পড়বে। এবারে এই যে তুমি কথাটা বললে যে বাংলায় 10টা গানের মধ্যে 5টা গানের মধ্যে এইটার তো একটা উপলব্ধি নিশ্চয়ই হয়েছে। তো তুমি এরকম উপলব্ধির একটা এক্সাম্পল বলো ওর কাছ থেকে, আমি জানতে চাইবো যে এক্সাম্পল মানে কিরকম ভাবে বুঝলো যে এটা এর থেকে আর বড় হিট হতে পারে না। আমি হিটের সময়টা দেখেছি, তারপরে ফিরে এসে হিটটা দেখেছি। আমি যখন প্রথম মানে এই তো বাজালাম, তারপর আমরা কল শো পেতে শুরু করে দিলাম, আর তখন অনেক ফোনই আমার কাছে আসতো। এবার আমরা অদ্ভুতভাবে সেই প্রথমে তোরাও ছিল, ওরা কার্টুন না, ওটা কারমার সাথে, যাই হোক ওই কল্যাণীতে আমি অনেকবারই গেছি। তো যাই হোক, আমার এক খুবই ভক্ত ছিল দিব্যেন্দু বলে, এসএফআই করতো তখন, আমাকে অনেকবার কল্যাণীতে কল্যাণ ছিল। তো যাই হোক, তো আমি এই প্রোগ্রামটা অর্গানাইজ করলাম, যে আমি অনেকবার গেছি কারমানি, এবার একটা নতুন ব্যান্ড নিয়ে যাবো, কিরম হবে, দারুণ একটা ফোক আছে, এই আছে ওই আছে করে আমরা গেলাম।
তুই বিশ্বাস করবি না, আমরা অনেক গান করেছি, তাকদম তাকদম তখন আমরা করতাম, এরকম নানান ধরনের গাছে ভাড় বেঁধে আমাদের সুপার ডুপার। এই গানটা অদ্ভুতভাবে আমি বুঝেছিলাম যে এই গানটা কি আছে। এই যে লোকে বলছেন, তখন বলেছিল না বাজে গেয়েছে, অ্যারেঞ্জমেন্ট নেই, এমন জায়গায় হিট করছে। আমি দেখছি যারা ব্যান্ডেড তো ছেড়েই দে, এই গানটা যখন তোমার দেখা নাই, যখন সবাই আমরা একসাথে গাইছি, আমি দেখছি তো আমি আগে দেখিনি। এবং তারপরে যখন আমরা সেই প্রোগ্রামে, তখন গান রিলিজই করেনি, আমরা 2 বার এই গানটা বাজিয়েছিলাম। এমন যে এখনই গানটা যখন রিলিজ হয়নি, তার মাঝখানে আমরা কত গান করলাম, রবি ঠাকুরের গান করতাম তখন আমরা। এগুলোকে আস্তে আস্তে একটা প্ল্যান হয়েছিল যে এই গানগুলোকে কমিয়ে দেবো, নিজের গান ঢোকাবো, কিন্তু প্রোগ্রাম পেতে গেলে এই গানগুলো থাকা দরকার। চেনা গান, তাকদম তাকদম, গ্রাম ছাড়াই রাঙামাটির পথ, এইসব আর কি, একবার বিদায় দে মা, এগুলো আমরা করতাম। কিন্তু আস্তে 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 দেখলাম কান্দে কেন মন এগিয়ে আসছে, বারান্দার উদ্যোগ তো অনেক এগিয়ে গেছে। তো এইভাবেই তো আস্তে আস্তে যখন দেখছি যে ওই মা মাটি মানুষ, তারা সবাই এই গানটাকে নিয়ে মানে উদযাপন করছে। এই যে মানে উদযাপন যেটা, সেটা তখনই হয় তখন যখন একটা গানের কোনো কিছু, সে কথা দিয়ে হোক, সুর দিয়ে হোক, তোর এই জায়গাটায় হিট করবে। এই জায়গাতে হিট না করলে আমি এখনো বিশ্বাস করি, সে টাপাটিনি বল বা তোর রঙ্গবতী বল। চন্দ্রবিন্দু করে আমাকে চন্দ্রবিন্দু, আমি তোমার দেখা না এটা নিয়ে আগে শুনতে চাই। তো কবে বুঝলি যে এইটা একদম মার্কাটারি হিটে চলে গেছে? এরকম কোনো ঘটনা আমার কাছে দুটো নেই, ইনফ্যাক্ট 3টে খুব ইন্টারেস্টিং ঘটনা আছে এই গানটা নিয়ে। আমি বলছি তো এই গানটা নিয়ে একটু কথা হোক না, একটা আইকনিক সং নিয়ে কথা বলছি। আইকনিক সং, হ্যাঁ। তো ইনিশিয়ালি যেটা, সেটা তো তোর ধর যখন আমাদের রিলিজ হয়েছিল পুজোর সময় 2000-এ, তো তারপর 5-6 মাস অব্দি তো জানতাম যে অন্যগুলো যেমন ডুবে গেছে, ও ডুবে গেছে, কিছু হলো, এটাও কিছু হলো না আর কি। 6 মাস পর থেকে লোকজন বলছে যে সব জায়গায় নাকি তোদের গান বাজছে, গাড়িতে তোদের গান বাজছে, চায়ের দোকানে তোদের গান বাজছে। এবং সেইটার আজ পেতে শুরু করলাম, অবভিয়াসলি লোকে প্রোগ্রামের জন্য ডাকতে শুরু করলো। সেগুলো কলকাতাতেই ছিল সব প্রোগ্রাম। তো তখনও জানতাম না যে আমরা যে এতটা কিছু হয়ে গেছি আর কি, এত হিট হয়ে গেছে গান আর কি। তো প্রথম কলকাতার বাইরের অনুষ্ঠান ছিল আমাদের দুর্গাপুর লোকসংস্কৃতি মঞ্চ। হ্যাঁ, তো এইবার সেদিন খুব বৃষ্টি, আমরা যাচ্ছি প্রথম কলকাতার বাইরে অনুষ্ঠান করতে গাড়ি করে, পুরো ব্যান্ড। তো এবার রাস্তায় যেতে যেতে বৃষ্টিও পড়ছে, থামছে, হবে কি হবে না কি জানি করতে করতে যাচ্ছি। তো গিয়ে একটা জায়গায় দুর্গাপুর ঢুকে একটা জায়গায় দেখছি সব ছাতা নিয়ে লোক দাঁড়িয়ে রয়েছে লাইন করে। হ্যাঁ হ্যাঁ সব। তো এইবার আমি ওকে বলছি, দেখ একদিন আমাদের গানের জন্য এরকম দাঁড়িয়ে থাকবে লোকে। সো যে ধর এই করতে করতে আমরা যাচ্ছি, যতই যাচ্ছি দেখছি ওই লাইনটা এর দিকেই যাচ্ছে, এই লোকসংস্কৃতি মঞ্চের দিকে। তো মঞ্চের ওখানে গিয়ে দেখি তুমুল ভিড়, সব বৃষ্টিতে সব ছাতা নিয়ে লোক দাঁড়িয়ে আছে ভূমির গান শুনবে বলে। এইবার আমি তোকে বলতে গিয়েও এখন অদ্ভুত লাগছে, মানে লোকে তো আমরা গান করতে করতে তো চেয়েছি না যে গান হিট হবে, লোকে আমাদের গান শুনবে প্রচন্ড ভাবে। তারপরে ওই লোকসংস্কৃতি মঞ্চের তো ওই সব অনুষ্ঠান হয়, লোকজন দেখা করতে আসতে। অত ব্যান্ডের কনসেপ্টটা কলকাতার বাইরে এতটা ছিল না, কিন্তু কলকাতা কলেজ সার্কিটের বাইরে তো কলেজ টলেজে ছিল। সাধারণ মানুষ এসে কিন্তু দেখতো যে ভূমিকে খুঁজতে এসে। এবার আরো যখন গ্রামে গেছি উত্তর নর্থ বেঙ্গল, তখন এসে দেখছি 4 জন মহিলা এসে বলছে, হ্যাঁ তো এই তো তোমাদের মধ্যে ভূমিকে গো, তো জিজ্ঞেস করছে। কারণ আমি তো বলছি তো ভূমি তো সবাই এবার ভূমি আবার কি করে হয়, তো ভূমি তুমি কোনজন ভূমি, তো বোঝাতেই পারতাম না যে ভূমিকে। তোকে একটা কুইজ বলি, তোর এতে যাওয়ার আগে একটা কুইজ ছোট্ট, সেটা হচ্ছে ভূমি নামটা কে দিয়েছে জানিস? দিয়েছে নিশ্চয়ই নাকি? নামটা দিয়েছে ওর এখন যে বউ কমলিনী। এখন যে বউ মানে তখন কি বলছো? তখন গার্লফ্রেন্ড ছিল, এখন যে বউ। তখন গার্লফ্রেন্ড ছিল, এখন যে বউ। আচ্ছা আচ্ছা, এটা পুরো সেন্টেন্স। হ্যাঁ, আরে বাবা কমলিনীকে আমি ভয় পাই, মানে সত্যি কথাটা বলতে গিয়ে ঢেকে দিল। এবার কমলিনীকে আমি ভালোবাসি। না, আমার এক্সপিরিয়েন্সটা বলি। আমরা একবার প্রোগ্রাম করে ফিরছি ওই আসানসোল থেকে, তখন এই যে এক্সপ্রেসওয়েটা তৈরি হয়নি পুরনো, তখন তৈরি হচ্ছে, সরু রাস্তা ছিল, অসম্ভব জ্যাম হতো, এখনও হয়। স্পেশালি তখন ওই পানাগড়েরও ওই ব্রিজটা তৈরি হয়নি, পানাগড় ক্রস করলে একটা অসম্ভব জ্যাম। তো
এরকম একটা এবং এমন জ্যাম হতো যে একবার দাঁড়িয়ে যাওয়া মানে কখন ছাড়বে কেউ জানেন। এরকমই একটা বিরাট জ্যামে আমরা দাঁড়িয়ে আছি হাইওয়ের মধ্যে, সাড়ে সাড়ে ট্রাক দাঁড়িয়ে আছে। আচ্ছা, পাঞ্জাব লরিগুলো হয় না, আমাদের ঠিক পাশেই একটা, এদিকে একটা ট্রাক আর এদিকে একটা পাঞ্জাব লরি, দুটোর মাঝখানে আমরা বসে আছি। হ্যাঁ, শীতকাল, কাঁচ তোলা। এবার পাঞ্জাব লরিটা এতটাই উঁচু যে ভেতরে কী হচ্ছে কেউ কেউ দেখার কোনো গল্পই নেই। আর ওখান থেকে আমরা বুঝতে পারছি একটা ভোজপুরি গান হচ্ছে আর কি, ঝাঁকাঝুঁকে 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 গান হচ্ছে আমরা শুনছি, কিছু করার নেই, কেন আমরা তো আটকে রয়েছি লরির মাঝে। এই করতে 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 গেছে বেশ 4-5টা গান হয়ে যাওয়ার পর হঠাৎ করে দেখলাম গানটা থেমে গেল। আমরা তখন কাজটা নামে বলো, কি হলো, গান থামলো কেন, একটু হোক গান, ভালোই তো লাগছে শুনতে, জাস্ট বলেছি। তখন মানে আরে বাঙালি বাবু हम लोग का গান গানা আচ্ছা লাগা, এক বাংলা গানা শোনা দেতা বলে তোমার দেখা নাই রে ধরলো। তো আমি তখন বুঝলাম যে কোথায় গেছে। আমি দার্জিলিং এ শুনেছি, কি তোকে তো বলে, হ্যাঁ, যে ভোজপুরি গান হচ্ছিল, হঠাৎ করে সেখান থেকে তারা এই গানটা ধরলো। দার্জিলিং গোর্খারা গাইছে তোমার এটা একটা। আচ্ছা, আরেকটা যে ফুলবাগানের কাছে একটা মন্দির আছে, সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, বাস ধরবো, হঠাৎ দেখি একটা গান যেরকম হয় যে খঞ্জনি বাজিয়ে যেমনি আরাধনা করে গান হচ্ছে, হঠাৎ করে একটা গান শুরু হলো, গানটা ভীষণ চেনা চেনা লাগছে, সুরটা, এটা প্রিলিউডটা তো নেই, আর এটা কোথায় শুনেছি, কিন্তু ভক্তি গীতি হচ্ছে, ভগবানের নামেই গান হচ্ছে। আমি বাবা এটা তো, তারপরে আরে এটা তো বারান্দায় রোদ্দুর হচ্ছে, গানটা তো নিজেদের মতন কম্পোজ, ওদের তো বলে গাওয়া উচিত ছিল করে। তারপরে ভগবানের কাছে যে তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই, মানে তোমার দেখা নাইটা কিন্তু ওরা ভগবানকে রিলেট করছে, মানে নিজের একটা গান কম্পোজ করেছে যেখানে লাস্টে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তো এই যে পেনিট্রেশন, এইরকম ইউনিক জিনিসপত্র যখন হতে থাকে তখন বুঝবে যে এই গানের কোনো, তবে এইটা পুরো আলোচনা বারান্দার হচ্ছে, লাস্ট একটা কথা বলে ইউ ক্যান মুভ অন টু, সেটা হচ্ছে যে অনেকে তো অনেক কমপ্লিমেন্ট দেয়, অনেকে এটা নিয়ে অ্যানালাইজ করার চেষ্টা করে যে কেন হিট, কেউ বলো তুমিটা ডিফাইন নয় সেই জন্য হিট, সে তুমিটা লোকে নিজের মতো তুমি ভাবে, কেউ আসো না তোমাদের ছন্দটার জন্য হিট, এরকম ছন্দে তো প্রচুর গানই আছে। হ্যাঁ, তো আমাকে সমরেশ মজুমদারের সাথে একদিন বসে এমনি কথা হচ্ছিল, একদিন দেখা হচ্ছিল এক জায়গায়, তো উনি বসে অনেকক্ষণ পরে আমার কিছুক্ষণ পরে জিজ্ঞেস করছে যে তোমার কি মনে হয়, তোমার বারান্দা রোদ্দুর এত হিট গান কেন? তো আমি বলছি আমি বুঝি না সমরেশদা, আমি নিজেই স্টেজে গাইতে গাইতে মাঝে মাঝে অবাক হয়ে যায়, এরম কেমন করছে লোকজন, মানে কি পায় কি পাচ্ছে না, সেই আর কি। তো সমরেশ মজুমদার তখন মানে আমি আর কিপ ইট ইনসাইড মাই হার্ট আর কি ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। আমাকে সমরেশদা বললো যে বিকজ ইট ইজ ওয়ান্ডারফুল লিটারেচার। অ্যাবসলিউটলি, আমি সেটা মনে করি, এমন জায়গায় ও মানে ছুঁয়েছে মানুষকে, তার প্রতিদিনের ঘটনাটাকে ছুঁয়েছে। হ্যাঁ, হতে পারে এরকম না যে ভেবে ছুঁয়েছি, ছুঁয়ে ভেবে কেউ হয় নাকি, ভাবিসনি বলি ছুঁতে পেরেছি। এক্স্যাক্টলি ঠিক ঠিক ঠিক। তুই এরকম কিছু ভেবে একটা হ্যারিওয়ালা ফ্যানটা ঝেড়ে কি একটা গান করবি ভাবছিস? না না বললি না মানে আত্মস্থ করি, তারপর তোর একটা গান একটু হোক। বেলাফোনটা তো পুরো আমি হ্যারি বেলাফোনটাকে আমি চন্দ্রবিন্দুর টিম মেম্বার হিসেবেই ভাবি। তো প্রোগ্রামও দেখেছি হ্যারি বেলাফোন, আমি প্রোগ্রামও দেখেছি। তো আমি ওনাকে আমার ব্যান্ড মেম্বার হিসেবেই ট্রিট করি। আচ্ছা, ওর একটা গান হোক, আমার তারপরে আবার এগোবো, একটা গান হওয়া দরকার। এটা নিবি তাহলে এটা কিসে ধরি? এটা একটি জেলের কয়েদির গান। সে একটি মেয়ের প্রেমে পড়ে, তো ও খুব এক্সপেক্ট করেছিল যে মেয়েটা যেহেতু প্রেমে পড়েছে, মেয়েটা হয়তো কোনো একটা দিন এসে ওকে জেলের দরজার চাবিটা হয়তো দিয়ে দেবে, ও পালিয়ে যেতে পারবে। কিন্তু মেয়েটা ফাইনালি বদলি হয়ে যায়, অন্য জেলে মানে অন্য প্রিজনে ওর ট্রান্সফার হয়ে যায়। ফাইনালি ওর সাথে আর কোনো দিন ওর দেখা হয় না। তো সেই নিয়ে একটা গান। Sylvie, I'm so hot and dry. Sylvie, can't you hear me crying? Bring me a little water, Sylvie. Bring me a little water, I'll bring me a little water, Sylvie. Every little once in a while.
every little once in a while. Sylvie says she loved me, but I believe she lied. She hasn't been to see me since the last day of July. Sylvie, Sylvie, I'm so hot and dry. Sylvie, Sylvie, can't you hear me crying? Bring me a little water, Sylvie. Bring me a little water, I'll bring me a little water, Sylvie. Every little once in a while. এবার দেখো, she brought me a little coffee, she brought me a little tea, she brought me nearly every damn thing, but she didn't bring the jailhouse key. Sylvie, Sylvie, I'm so hot and dry. Sylvie, Sylvie, a little drink of water wouldn't satisfy me. Bring me in a bucket, Sylvie. Bring me in a bucket now. Bring me in a bucket, Sylvie. Every little once in a while. Every little once in a while. Every little once in a while. কি সুন্দর লাগলো, অপূর্ব। চন্দ্রবিন্দু তোর একটা ইংরেজি বানান, ইংলিশ ভার্সন। না না, আমার ইংরেজি উচ্চারণ খুব খারাপ। না না, এখানে খুবই ভালো, খুবই ভালো। আমার আর প্রশ্ন আছে তোর কাছে, সেটা হচ্ছে তোদের এই ব্রহ্মাজানে গোপন কম্মটি গানটা সুপার ডুপার হিট, এটার পেছনে একটা মজাদার গল্প আছে, সেটা একটু বুঝছি। না না, মজাদার গল্পই বললাম তো, আমার তো পুরো বেলাফন্টেকে আমি তো পুরো আত্মীয় মানি বললাম, আমি তো বেলাফন্টে তুই না হোল ব্যান্ডই, প্রথমে আমি, এখন হোল ব্যান্ডই মানে। এবং সেই বেলাফন্টের একটা গান, হ্যাঁ, ওম কম্পতি বলে একটা গান আছে, তো সেইটা আমি শুনেছি, শুনে আমার অসম্ভব ভালো লেগেছে। তা আমি সবাইকে একদিন চন্দ্রমিত্রর যেদিন এক রিহার্সেল রয়েছে, আমি রিহার্সেল হয়ে গেছে, আমি বললাম শোন তোদের একটা গান শোনাচ্ছি, এই গানটার রিফ্রেনটা আমার এমন ভালো লেগেছে, এই রিফ্রেনটাকে ধরে আমরা একটা গান কম্পোজ আমি করবই করব, এটা একদম মানে এত ভালো লেগেছে এটা আমি না নিয়ে থাকতে পারছি না। তো মানে ঠিক আছে শোনা, তবে আমি গানটা চালিয়েছি। তো গানটা চালানোর পর সুরজিৎ হঠাৎ বললো, আরে এ তো শুনে মনে হচ্ছে ব্রহ্মা জানেন গোপন কম্মটি। সুরজিৎ মানে এই সুরজিৎ না, মানে আমাদের ওদের ব্যান্ডের গিটারিস্ট, ভীষণ একটা ইম্পর্টেন্ট। তো সুরজিৎ বললো, আরে এ তো ব্রহ্মা জানেন গোপন কম্মটি বলছে, এবং সেটা নিয়ে আমরা হেসে গুটি পাটি হলাম। সত্যি তোমার একটু যদি মানে খুব কনসেন্ট্রেট করে না শোনো তোমার মনে হবে ওটাই বলছে। তো তখন চন্দ্রিল, আমরা সবাই হেসেছি, মানে এটা নিয়ে বিরাট কিছু কথা এগোয়নি। পরে যখন চন্দ্রিল গানটা কম্পোজ করে, চন্দ্রিল কিন্তু এই ব্রহ্মা জানেন গোপন কম্মটি এই ফ্রেজটাকে নিয়েই ও গানটা কম্পোজ করে। হ্যাঁ, এবং তার জন্য আমি বলছি যে এইখানেও ওই ক্রেডিটের কথা বলছিলে, হ্যাঁ, ক্রেডিট কিন্তু অ্যাকচুয়ালি সুরজিতেরও প্রাপ্য। হ্যাঁ, তার কারণ ওখানে কোথাও নামে সুরজিতের থেকে যে এই লাইনটি ধার নাম হয়েছে আমরা কোথাও বলিনি। সাউথ আফ্রিকায় কি হয়েছিল? তারপরে এরপরে একটা মজার ব্যাপার হচ্ছে, গানটা পাবলিশ হয়েছে, রিলিজ হয়েছে, এইবারে তারপরে সাউথ আফ্রিকাতে বেশ তার এক বছর বাদে নাকি ওই 6 মাস বাদে না সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপ, এবং এই গানটা আমাদের সোনি মিউজিক থেকে বেরিয়েছিল। তো সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এবং সাউথ আফ্রিকায় এই ইয়েতে মানে গ্র্যান্ড ফিনালেতে এই গানটা গাওয়া হচ্ছে আর কি। তো আমাকে একজন ফোন করে বলছে, এই তুই টিভি খোল। আমি কেন, কী হয়েছে? বলে টিভি খোলে দেখ, মানে ওয়ার্ল্ড কাপে তোদের গান গাওয়া হচ্ছে। আমি বলছি আমাদের গান ওয়ার্ল্ড কাপে তো সাউথ আফ্রিকায়, বলে তুই খুলে দেখ। তো খুলে দেখি এই গানটা অরিজিনাল গানটা হচ্ছে। তা আমি বলে যারা না না এটা অরিজিনাল গানটা, বলে অরিজিনাল কি বলছে ব্রহ্মা জানেন গোপন, ও কিছুতে বিশ্বাসই করতে পারছে না যে এটা ব্রহ্মা জানেন গোপন কম্মটি বলছে না অন্য কিছু বলছে। তো এটা এত ফোনেটিক্যালি মিল,
তার জন্যই বললাম যে এই কিছু কিছু গান এমনভাবে মিলেমিশে একাকার হয়ে যায় যে সেটা সত্যি অ্যামেজিং একটা ব্যাপার। না এটা কি বলতো, এটাই আমরা কিছুক্ষণ আগেই একটা আলোচনা করছিলাম যে যারা কম্পোজ করি আমরা, তোরা তো করিস, আমি তো কিছু কম্পোজ করেছি, আমার ব্যান্ড নিয়ে তো করিয়েছি, কিছু কিছু জিনিসটা এমনি তুই ভাবতে ভাবতেই তোর আসবে যে এর সাথে ওর মিলে যাচ্ছে। আমি ধর এই গানটা থেকে আরেকটা গানে যাবো, দেখ তুই কোনো জার্ক পাবি না, যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে, কত কি যে হয়ে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, পিয়া ডোলে হলে হলে। খুব এরকম আরেকটা আমি জানতাম, জানো না ফুলে ফুলে ঢলে, এই তিনটে গান তো এক। এবার আমি যদি বলি এর থেকে ওই ইনফ্লুয়েন্সড হয়েছে, এর থেকে doesn't make any sense, আমি তো নরমালি চলে এলাম, খুব তাই না? আরে আলটিমেটলি তো 12টা। তুই বল। আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে যেটা আমরা কলেজে করতাম, ও সাথী রে তেরে বিনা ভি ক্যা জিনা, তেরে বিনা ভি ক্যা জিনা। দুটো গান কিন্তু দেখ, হ্যাঁ অ্যাবসলিউটলি, এটা ও সাথী রে তেরে বিনা, না এটা একটাই গান, ইনফ্যাক্ট এটা একটাই গান। এরকম দুটো গান বলছি মানে? না ও ভেবেছে যে পরের লাইনটা বোধহয় অন্য গান, না এটা একটাই গান, এটা একটাই গান। তেরে বিনা ভি ক্যা জিনা, বললাম ভুলিয়ে ফেলেছি না কিন্তু ফ্র্যাঙ্কলি বলা, ফুলো কি কলিও কি সব লা 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 লা, তেরে বিনা ক্যা জিনা, তেরে বিনা ভি ক্যা। ও মাঝির এটা কি ছিল? ও মাঝি রে নদিয়া কিনা। ও এটা উল্টা আছে, ও মাঝি রে তেরে বিনা ভি ক্যা জিনা। চলে গেলি, কারেক্ট কারেক্ট। আচ্ছা এবার আমরা একদম শেষের দিকে প্রায়, আমি এবার যে জায়গাটায় যাবো, দেখ আমরা তোরা তো একটা দুটো হেভিওয়েট ব্যান্ডকে এতদিন ধরে এগিয়ে নিয়ে গেছিস, এখনো নিয়ে যাচ্ছিস। আমিও একটা ফিউশন ব্যান্ড আজ থেকে বেশ কয়েক বছর আগে তৈরি করেছি। এবার আমরা অন্য ব্যান্ডকে কিভাবে দেখেছি, মানে তুই ভূমিকে যখন শুনলি, ভূমির মধ্যে কি এমন কিছু দেখেছিলি? আমি চন্দ্রবিন্দু নিয়ে বলবো, ও আমার ব্যান্ড নিয়ে বলবে, ও কি দেখেছিল এই ব্যান্ডের মধ্যে, ইউনিকনেস কি ছিল? ডেফিনেটলি ইউনিকনেস তো আমাদের সবার মধ্যেই আছে। কি দেখেছেন? এটা আমাদের জন্য না, যারা আমাদের দেখছে তারা একটু যদি ইন্সপায়ার্ড হয়, তারা বুঝবে যে একটা ব্যান্ডের মধ্যে এই জায়গাগুলো ইউনিকনেস না থাকলে একটা ব্যান্ড কিন্তু এতদিন এগোয় না। এটার জন্য এই ছোট্ট একটা কনভারসেশন। বল। দেখো, ভূমির ব্যাপারে আমি একটা মজার ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে যে ভূমির যখন প্রথম অ্যালবাম হয়, আমি অত মন দিয়ে খুব একটা শুনিনি, তখনও অতটা নাম করেনি, মানে শুনছি ভূমির মতন একটা মানে ভূমি বলে একটা ব্যান্ড এসছে, সেরকম শুনিনি। তো আমার ধারণা ছিল আমাদের ব্যান্ডের যে গিটারিস্ট সুরজিৎ বেশিরভাগই খুব ইংরেজি গান শোনে, হ্যাঁ, আর নয়তো পুরোনো দিনের হিন্দি গান এবং বাংলা এর ধরনেরই গানও শোনে। ও যে মডার্ন বাংলা গান খুব একটা শোনে সেটা আমার ধারণাই ছিল না। তো হঠাৎ করে কি একটা রিহার্সাল হচ্ছে, ভূমির কথা উঠেছে, তা বলো না শুনেছি ওর একটা গান হচ্ছে, খুব ভালো, কি আমার তো সুবিধার লাগছে না। আর নর্মালি সুরজিৎ যে সবাইকে খুব প্রশংসা করে এমনও না, সুরজিৎ খুব ক্রিটিক্যাল। তো সেই সুরজিৎকে আমি প্রথম বলতে শুনলাম যে ও বললো যে না না না, তুমি শুনে দেখো, তুমি শুনে দেখবে যে ওইটার যে অ্যারেঞ্জমেন্ট ইজ ভেরি ইউনিক, ভেরি স্পেশাল। তুমি গানগুলো শুনে দেখো, হ্যাঁ, তুমি যেরকম নর্মালি ভাবছো যে একটা লোকগীতি হচ্ছে সেরকম না, আমি শুনেছি মন দিয়ে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, ওরকম অ্যারেঞ্জমেন্ট, মানে খুব সিম্পল অথচ ইউনিক, এবং তুমি শুনে দেখবে তোমার দারুণ লাগবে। সুরজিতের কথা আমি সবসময় খুব সিরিয়াসলি নিই, কেন ও আমাকে অনেক কিছু শিখিয়েছে। ওই আমাদের মধ্যে মিউজিক্যালি সবচেয়ে ব্যাপারটা বোঝে, এবং শিবুও অনেকটা বোঝে, তারপর তো রাজশেখর, অরূপেরা রয়েছে। তারপরে আমি ভূমি শোনা শুরু করি এবং সত্যি বুঝতে পারি যে কেন তখন একটা হয় না যে আরেকটা রাইভাল ব্যান্ড উঠছে, তাকে যতটা আমি ইগনোর করা যায় করবো, কিন্তু সেটা মানে চন্দ্রবিন্দু ফ্যান ভূমি ফ্যানের মধ্যে বিরাট ক্লাস ছিল, দুজনকে সহ্য করতে পারতো না। বাহ, তাহলে তো ঠিক লোককে নিয়ে বসে। লাকিলি আমাদের মধ্যে এটা কোনোদিন হয়নি, কখনোই হয়নি।
হ্যাঁ, তো এটা তোর কাছ থেকে জানলাম ভূমি সম্বন্ধে, তুই বল। আমি আমাদের ধর কলেজ জাস্ট পাস করছি, তা পাস করে এই গান ফান প্রচুর শুনছি, প্রচুর ইংরেজি গান, এই গান সেই গান, রক, জ্যাজ, পপ, ক্লাসিক্যাল, হোয়াট এভার। এইবার এই করতে করতে প্রথম আমাদের হাতে ফিউশন মিউজিক বলতে এলো শক্তি মহাবিষ্ণু অর্কেস্ট্রা, এবং তখন একটা নতুন একটা কিছু মনে হলো, শুনলাম যে এইটা তো আগে শুনিনি কখনো আর কি, নানা রকম শুনছি, এটা একটা নতুন, সমস্ত নতুন আর কি। এবং আমাদের এইসব যন্ত্রপাতি ওরকম বিদেশি লোকদের সাথে এইভাবে যে মিলেমিশে যেতে পারে, তো এবার তারপরে এই ফিউশন ব্যান্ড দেশ জুড়ে কোথায় কোথায় আর কি হয়েছে আমার আইডিয়া নেই, ইন্ডিয়ান ওশান অনেক পরে আমার মনে হয়। তো কিন্তু প্রথম আমরা এখানে কার্মা শুনলাম, যে তখন এখানে কি ছিল, নিউ হরাইজন পারভেজদের, আমাদের শিবা অফকোর্স, ফিফথ ডিমেনশন বুবুদাদের, এইসবই ছিল। তার মধ্যে একটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এরা সবাই একই গান বাজাতো স্টেজে উঠে, সেই রোডহাউস ব্লুজি হতো, সেই লেড জেপলিন হতো, সং লিস্ট গিয়ে একই হয়ে যায়, স্মোক অন দ্য ওয়াটার হতো, হ্যাঁ সেই একই জিনিস হয়ে যায় সঙ্গে। কিন্তু কার্মা কেম উইথ সামথিং ডিফারেন্ট, মানে কার্মা ইজ ফিউশন ব্যান্ড, নিজেদের কম্পোজিশন, ইনস্ট্রুমেন্টাল অতগুলো, আর সেগুলো সুপার সাকসেসফুল। মানে যেগুলো আমি যাদবপুর ইউনিভার্সিটিতে প্রোগ্রাম দিই যখন, শুভেন্দু চিনতাম না, রানাদাকে চিনতাম না, পরে আলাপ হয়েছে সবার সাথে। তো এইবার সেখানে সব স্টুডেন্টরা মানে হই হই করছে, মানে ইনস্ট্রুমেন্টাল নিয়ে, গান নেই যেখানে। তুই যত কার্মার ফ্যান বল, একটা আমি কিন্তু কার্মার একটা বেস্ট লাইন বলতে পারবো, মানে একটা না না বল, এটা ওটা তো মেন, আমি তো মেনটা কোনটা সব থেকে বড় তো ওইটাই ছিল, দেখ দে না 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 দেখ না দেখ দে না প্রথম শুনে যাদবপুরে। হ্যাঁ, আমরা আরেকটা বলিনি জাস্ট, সেটা হচ্ছে যে ওয়েস্টার্ন ব্যান্ড আমাদের যা ছিল, অ্যাপার্ট ফ্রম হাইস, দিলীপ বালাকৃষ্ণন, সবারকে ওই যে বললাম কাভারই গাইতো, তার বাইরে কেউ কিছু গান শুনতো না। হ্যাঁ, কিন্তু এই কার্মা কিন্তু এলো প্রথম, যেটা ওদের নিজেদের কম্পোজিশন, তাদের সব আমরা সবাই নাচছি আর কি, সেটা একটা বিরাট ব্যাপার। হ্যাঁ বল বল। না না না, সেটাই বলছি যে আমাদের যাদবপুরে আমি তার আগে কার্মা শুনিনি। তখন একটা দেখবি ওই বয়সটাতে যা থাকে, যে আমি যা করছি সেটাই সেরা, বাদ বাকি সব খারাপ। তো যথারীতি হ্যাঁ, তার আগে কার্মা মানে কি বলতে পারে, ফিউশন হয়েছে, এরকম নানান রকম হাবি সাবি সব হয়, ও দুদিনও থাকে। এবার আমি ওই টিপিক্যাল আর কি, চল একটু আওয়াজ দেওয়া যাবে, এরকম একটা ব্যাপার নিয়ে গেছি। হ্যাঁ, এবং মানে আমি গিয়ে পুরো জাস্ট শুরু হলো এইটা দিয়ে আর কি, এবং এটা প্রথমে মানে গলা দিয়ে শুরু হয়েছিল ওইবার, আমি জানি না প্রত্যেকবার সেটাই করতাম, সেটাই করতাম। এটা আমার কোয়েশ্চেন আছে তোকে অ্যাকচুয়ালি, মানে সেটা হচ্ছে যে ফিউশন, এই সেই ইন্ডিয়ান ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট সবকিছুর মধ্যে একটা সেক্টর অফ লোক আছে যারা এটাকে ভাঙতে চায় না। হ্যাঁ, এইবার ক্লাসিক্যাল কুল, হ্যাঁ, এবং হ্যাঁ, এবং তাদের পারফরমেন্সটা হয় যে এই তুমি যে কি বুঝছো না বুঝছো, তুমি হয় শিখে এসো, নয়তো বসে থাকো, আমার আপত্তি নেই। হ্যাঁ, কিন্তু তোমাকে এন্টারটেইন করার দায়িত্ব আমার নয়। কিন্তু কার্মায় কিন্তু এটা ছিল না, কার্মায় ইউ আর এন্টারটেইনিং পিপল, মানে না দেখ, এইটা খুব ভালো একটা প্রশ্ন অনেকদিন পরে আমাকে কেউ করলো। সেটা হচ্ছে, আমি যখন কার্মার কথা ভেবেছিলাম, একটা প্রয়োজনেতে ভেবেছিলাম, কারণ আমি তখন স্পিক ম্যাকের রেগুলারলি গিরিজাদেবীর সাথে বাজাচ্ছি, ভীমসেনজির সাথে বাজাচ্ছি, পণ্ডিত যোগ সাহেবের সাথে বাজাচ্ছি। স্পিক ম্যাকে মানে তুই জানিস কোথায়, আমার কলেজে। কিন্তু আমি দেখছি যে এই বাচ্চাগুলো না আমাদের ভাবছে বলে মঙ্গল গ্রহ থেকে আমরা এসেছি, মানে এসে গেছে এইবার জ্বালাবে বোধ হয়, মানে এই টাইপের। আর যারা কথাও বলছে যে নাও আই উইল প্লে সাম গামাক উইথ লট অফ টান্স উইথ লাইক বন্দিশ অ্যান্ড দেন গাত, আমি দেখছি আচ্ছা। আর তখন আমি সেন্ট জেভিয়ার্স কলেজে ঢুকে গেছি, আমি তখন কিন্তু স্বাদ পেয়ে গেছি ডিপ পার্পলের, আমি তখন স্বাদ পেয়ে গেছি গ্রেটফুল ডেড, আমি তখন এমারসন লেক পার্মার, আমার বন্ধুরা সব দিচ্ছে। আর যেহেতু ওখানে ড্রামার ছিল না, আমি যেহেতু তবলা বাজিয়ে বাজিয়ে অ্যাওয়ার্ড আনছি, তো আমাকে বললো একটু ড্রামটা বাজা না, সবাই আমরা আছি কিন্তু ড্রামার পাওয়া যাচ্ছে না। আমার একটা প্রবলেম ছিল না, তো তখন আমি বললাম এনে দে, তাহলে আমাকে অন্তত 4-5 মাস প্র্যাকটিস করতে দিতে হবে, আমার বাড়িতে পাগল করে দেবে, তুই এখানে জায়গা ঠিক। ওরা কিভাবে একটা ম্যানেজ করে, আমাদের কলেজের সেন্ট জেভিয়ার্স কলেজের বেসমেন্টে তখন বিশাল জায়গা ছিল, ব্রেকেন্সার থেকে ভাঙা ড্রাম হলো, সবাই আমরা ওখানে 100 টাকা 200 টাকা ভাড়া, তো সেই দিয়ে আমি করে মোটামুটি দাঁড় করালাম, এবং আমি দেখলাম যে হিট মোটামুটি আমি বাজিয়ে দিচ্ছি এগুলো। এইবার আমি দেখলাম যে আমাকে যেটা বলা হয়েছিল, মানে যেটা বলা হয়ে থাকে ইউজুয়ালি,
যে ক্লাসিক্যাল মিউজিকই পৃথিবীর শ্রেষ্ঠ গান বাজনা, তার তাল, মানে আমরা হচ্ছি মানে শ্রেষ্ঠ, এইটা নয়, এইটা যেটা বললি সেটা অনেকে ভাবেও এখনো না, সেটা ভাবতে পারে, তারা সেটা করেনি তো। আমি তো বললাম, আমি কালকেই রূপমের সাথে আমার ইন্টারভিউ ছিল, আমি বলছিলাম যে এই যে কত ভুল। আমি একটা বিশ্ববিখ্যাত মানে ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ একজন সিঙ্গারের সাথে আমেরিকা ট্যুর করছিলাম, এবং সেখানে আমাদের তো শুক্র শনি রোববার প্রোগ্রাম থাকে ইউজুয়ালি, আর অন্য দিনগুলো হয় ওয়ার্কশপ করি, না হয় লাইভ খাওয়া, ওয়ালমার্টে ঘোরা, গেটার সেন্টারে গিয়ে টুকুর টাকুর, যেটা সবাই আমরা করে থাকি। এবার একটা বাড়িতে বসে, অস্টিনে আমার মনে আছে, টেক্সাসের অস্টিনে একজনের বাড়িতে, আমি বললাম যে সন্ধ্যাবেলা একটু কিছু চালাও। আমি কি চালাবো, কি আছে দেখলাম, বব মার্লি আছে, আর কি বব মার্লি, আমি পাগল ভক্ত। ইনফ্যাক্ট দিনা তেটেদিনা ওনার গ্রুপ থেকে ইনফ্লুয়েন্সড, মানে রেগে অ্যাবসলিউটলি ওখান থেকেই নেওয়া, মানে একদম মানে ওনার থেকে নেওয়া। এটা এই তুই যে বলছিস তো এটা নেওয়া। এবার আমি কি বলবো যে আমি জানেন তো, আমি এটা সবসময় তো সম্ভব হচ্ছে বলছি যে যাই হোক। এবার বব মার্লি চলে যে আমাকে উক্ত মানে কি বলবো বিশাল একজন ব্যক্তিত্ব, উনি বলছেন যে सुबेन भाई ये क्या बेमतलब की गाना सुन रहे हो, बेमतलब की गाना सुन रहे हो। तो আমি ওনাদেরকে তাকিয়ে বললাম যে আপনি জানেন ইনি কে? বলে बेमतलब, इसका कोई मतलब ही नहीं है, कहाँ कहाँ क्या हो रहा है इधर, एकदम बेकार। তো আমি বললাম যে এটা অদ্ভুত ব্যাপার আছে যে আজকে যে ভদ্রলোককে আপনি বেমতলব বলছেন, উনি যদি আপনার গান শোনেন কিন্তু এটা বলবেন না। এটা খুব ভালো, কারণ ওনার ট্রেনিংটা এটা নয় যে আমি যেটা জানি না সেটা, মানে আমাকে বলে না যে এত বছর বিদেশ গিয়ে তুমি কি কি ভালো জিনিস শিখেছো। ভালো জিনিস, খারাপও অনেক কিছু শিখেছি। ভালো জিনিসের মধ্যে যেটা ফার্স্ট উপল শিখেছি সেটা আজকে আমি প্রায় 38 বছর আমেরিকা যাচ্ছি, মানে আমি ভারতবর্ষে এত ঘুরিনি, আমি আমেরিকা, ইউরোপ বা ইউকেতে যতটা ঘুরেছি, সেখানে আমি একটা জিনিস শিখেছি যে দের ইজ নো হার্ম ইন সেইং আই ডোন্ট নো। না একদম খুব ভালো। এটা যে কত বড়, আমি এত বড় ডেভিড ক্রসবি, উনি আমার সাথে উডস্টক রিভিজিটেডে আমি যখন জ্যাম করছি, কিথ জ্যারেট এলেন, এবং ওরা যখন আমাকে বসছে যে ওদের কেউ বলেছে যে আমি ফিউশনের বোধহয় খুব একটু করে টোরে এসেছি দেশ থেকে, তখন বোম্যাড আমি বাজাচ্ছি, আমি কাকে প্রণাম করব, মানে এরা ভগবান আমার কাছে। এবার ক্লাসিক্যাল কুল যদি না জানে যে হু ইজ ডেভিড ক্রসবি, হু ইজ কিথ জ্যারেট, হু ইজ ম্যাট মেলি, যার সাথে আমি 2টো অ্যালবাম করেছি। ম্যাট মেলি কাউন্টিং ক্রোজের মানে ওয়ান অফ দ্য বেস্ট গিটার প্লেয়ার্স, এবং সে আমার পায়ে পড়ে থাকে, ও কিছুই জানে না, রিজম খালি আমাকে বলে মানে মানে আমার তখন মনে হয় কে কার পায়ে পড়বে, আমি ওর পা জড়িয়ে ধরি, ও আমার পায়ে জড়িয়ে ধরে, এরকম অবস্থা, বিকজ আই নো হাউ গ্রেট হি ইজ। এইটা যদি তুই না জানিস, এখানে যে প্রথমেই ওকে বলে দাও কি গেছে, বাজে গেছে, ওই গেছে, ওই গেছে, আর তোরা শোন, যা ওই বারান্দার রোদ্দুর তোরা শোন, এই যে মানে আমি নিজেকে এলিমিনেট করে নিলাম, আমি একটা মহান বিশাল ভুল। ভুল আপনি জানেন না, আর সবাইকে সব তো শুনতে হবে না। আজকে হৈমন্তীদের অডিয়েন্স আর আজকে রূপম ইসলাম বা তোদের অডিয়েন্স না একদমই একদম। হৈমন্তীদি ইজ ওয়ান অফ দ্য গ্রেটস, তোরাও ওয়ান অফ দ্য গ্রেটস। আমার কথা হচ্ছে না, মানে ডেফিনেটলি তোদের কন্ট্রিবিউশন বাংলা ব্যান্ডে কেউ কোনোদিনও অস্বীকার করতে পারবে না, কোনো দিনও পারবে না। তবে আমার এটা যে খুব প্রাউড, মানে প্রাউড ফিল করি যে লাস্ট 20 ইয়ার্স বা কত বাংলা ব্যান্ড বাংলা গানকে অনেক কিছু দিয়েছে। মানে সবকটা বাংলা ব্যান্ড মিলিয়ে বলছি, এত ভালো ভালো গান, নতুন থট, নতুন ভাবনা, নতুন কথা। কিন্তু কি বলতো, এখানে একটা আমার অভিমান আছে যে তোদের কেন তাহলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ইউজ করলো না অ্যাজ এ কম্পোজার। এটা আমি কালকে রূপমকেও জিজ্ঞেস করেছি যে বাংলা ফিল্মের গান নিয়ে যেটা আমাদের প্রাইড ছিল একটা সময়, আমাদের গর্ব করতাম, কোথায় চলে যাচ্ছে। আজকে একটা ভালো গান বলতে নেই, মানে নো অফেন্স টু এনিবডি, বিদ্যাসাগর সেতুর ওদিকে যাচ্ছে না, পৌঁছচ্ছে না। তোর এটা মনে হয় না? এখন মানে যেগুলো যাচ্ছে নাচের গান যাচ্ছে, ভালো গান কেন যাবে না, ভালো গান কেন পৌঁছবে না? আজকে অরিজিতের এই গানটা যেটা আমাদের ইন্দ্রদীপ কম্পোজ করেছে খাদের জন্য, যায়নি, পৌঁছয়নি। অনুপমের গান পৌঁছয়নি। তাহলে তোদের ভালোভাবে ইউটিলাইজ করে তোদের ভালো ভালো গান, তোদের রিক্সাওয়ালার, ওটা তো আমি ফ্যান, ওই গানটা অ্যাবসলিউটলি ফ্যান। তুই অ্যাকচুয়ালি গানা
ওই গানটা আমি ভীষণ ভালোবাসি। এটা রিস্কাওয়ালা নিয়ে একটা মজার ব্যাপার আছে, যে এই যে বলছিলেন না যে এই যে ইনফ্লুয়েন্স হওয়া অন্য গান থেকে নামা, আমি কিন্তু আমার গানে চুরি করেছি, বুঝলে তো? সেটা কিরকম এই গানটা না, এই গানটাই আমি জানতাম না কিন্তু। না আমি বলছি, আমার নীলাঞ্জন বলে একটি ছেলে আছে, সে খুব ভালো লেখে, তার একটা ব্যান্ড আছে, ব্যান্ডটার নাম শুয়োপোকা। তো ওর সাথে আমি অনেক কাজ করেছি। তো একদিন এসে ওরা এসে আমাকে বলে যে বলে আমরা না খুব আটকে গেছি, অনেকগুলো গান তো করেছি, শুট করেছি, তারপর না আমি বুঝতে পারছি না যে এবারে এগোবো কী করে, আর কোনো সুরই মাথায় আসছে না, যাই করছি সব একই রকম হয়ে যাচ্ছে। তখন আমি বললাম যে দেখ, একটা ভালো উপায় তোকে বলছি, তুই একটা দারুণ হিট গান বেছে নে, হ্যাঁ, বেছে নিয়ে তুই প্রথমে তার তালটাকে পাল্টে দিতে পারিস, নোট সিকোয়েন্সিংগুলো পাল্টেতে দেখবি ওটা একটা নতুন গান হয়ে যাবে। তখন বলছে কীরকম, আমাকে একটা এক্সাম্পল দাও। তখন আমি দেখ, আমি যে রিস্কাওয়ালা দিন কি এমন যাবে, বলি কি ও মাধবী তুমি কি আমার হবে, আমি যে রিস্কাওয়ালা, এই আছে। আমি বলে দেখ, আমি যে রিস্কাওয়ালা দিন কি এমন যাবে, এটা না করে যে আমি 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 যে এই সা থেকে ধরছি, আমি যে রিস্কাওয়ালা দিন কি এমন যাবে, মানে জাস্ট নোটগুলো একটু এদিক ওদের, বলি কি ও মাধবী তুমি কি আমার হবে, নিয়ে আরেকটা অ্যাড করে তুমি কি আমার হবে করে রিজলভ কর, একটা নতুন সুর হয়ে গেল। এবং এই নতুন সুরে ও লিখলো, বল কবে হবে মিলন, দিন কাটে দিন গুনে, ভাবছি চাঁদে যাব তোকে নিয়ে হানিমুনে, তোকে নিয়ে হানিমুনে। তো আমি বলছি যে একটা সুর থেকে দেখো কিরকম ভাবে আরেকটা সুর তৈরি হয়। আদি বর্মন একটা ইন্টারভিউ দেখেছিলাম, 5খানা গান আছে একই সুর ভেঙে, করবটে বদলতে রহে, এরকম 5টা গানও বলেছিল। আচ্ছা, এবার আমরা একদম শেষের দিকে জাস্ট এটাই বলা যে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, কিন্তু এটা বলা যে এই যে ওভার দ্য ইয়ার্স তোদের ব্যান্ডের সাউন্ডটা নিয়ে আমার একটু জানতে ইচ্ছা করছে। তোদের ব্যান্ড যেরকম একই রকম ইন্ট্যাক্টই আছে, আমার কাছে যে খবর আছে, যেটা খবর তো আছে, কিন্তু আমাদের মানে তুমি যদি খুব ভালো করে আমাদের সাউন্ডগুলো দেখো আর কি, আমাদের যখন প্রথম অ্যালবাম করেছিলাম তখন আমরা প্রায় কিছুই জানতাম না, খুবই কম জানতাম। তো পুরোটাই বেবিদার হাত ধরে আমরা এগিয়েছিলাম। বেবিদা যেরকমভাবে আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছিল সেভাবেই আমাদের গানগুলো হয়েছিল। তো অনেক দিন অবধি, আর বেবিদা এমনভাবে অ্যারেঞ্জ করেছে সেগুলো প্রায় ছোঁয়া যায় না, এত সুন্দর অ্যারেঞ্জমেন্টগুলো, মানে চেঞ্জ করবে সেই চেঞ্জ করার তুমি চেষ্টাই করতে পারবে না, এমনভাবে গেঁথে গেছিল সুরগুলো। তো তারপরে ওভার দ্য ইয়ার্স আমাদের নানান রকম শোনাই, বললাম বেলাফন্টে, আমি খুব আফ্রিকান মিউজিক শুনতে ভালোবাসি। তো আফ্রিকান মিউজিকের একটা মজার ব্যাপার হচ্ছে যে ওরা খুব তো পলিফোনিক, তোদের মধ্যে ল্যাটিনও, হ্যাঁ ল্যাটিন খুব ভীষণ ইনফ্লুয়েন্স। ওই আফ্রিকান ল্যাটিন এদের মধ্যে দেখবে খুব পলিফোনিক স্ট্রাকচার ইউজ করে, মানে দুটো গিটার বাজছে কি তিনটে গিটার বাজছে কি দুটো পারকাশন বাজছে, সবাই ফ্রেজিংগুলো কমপ্লিমেন্ট করছে, আলাদা আলাদা লাইন্স বাজাচ্ছে এবং একটা লুপের ওপর বেস করে করে একটা গ্রুভ তৈরি হচ্ছে, সেই গ্রুভের ওপর গানটা যাচ্ছে। তো আমাদের এখন না এই নতুন যে অ্যালবামগুলো দেখবে সেখানে কিন্তু প্রচুর গান, মানে 10টা গানের মধ্যে দেখবে 6টা গান না ওই প্রিন্সিপালের ওপর দাঁড়িয়ে থাকে, যে একটা গ্রুপ, সেই গ্রুপটার ওপর তুমি যে এভাবে যাই যদি, মানে চাক এই চলছে, মানে এইটার ওপরই বেস করে তোমার মানে গানটা হয়তো শুরু হচ্ছে 1 অ্যান্ড থেকে, তালটা শুরু হচ্ছে 1 থেকে, আরেকটা হয়তো কমপ্লিমেন্ট যেটা করছে সেটা হচ্ছে 2 অ্যান্ড থেকে শুরু হচ্ছে, প্রত্যেককে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো এইটা আমরা খুব এনজয় করি, তো আমাদের সাউন্ডটা সেই দিক থেকে চেঞ্জ করি না, কিন্তু সেটা তোদের পক্ষে সম্ভব হয়েছে এই কারণেই যে তোরা ফুল ব্যান্ড একসাথে বড় হয়েছে, মিউজিক্যালি একসাথে গ্রোথ হয়েছে। কিন্তু ওর ক্ষেত্রে একটু অন্যরকম হয়েছে, ওরা যেভাবে ব্যান্ডটা তৈরি করেছিল, যে মিউজিশিয়ান তখন ছিল, তারপরে তো একটা ব্রেক হয়ে গেল, ব্যান্ডটা তো ভেঙে গেল সেইভাবে। এবার এখন তুই যখন একটা নতুন সেট অফ মিউজিশিয়ানসকে নিয়ে কাজ করছিস, তোকে কি তোর সাউন্ডস্কেপ কি কম্প্রোমাইজ করতে হচ্ছে? কম্প্রোমাইজ করতে হয়নি, তোমার নতুন সেটটা মিউজিকও তো অনেকবার চেঞ্জ হলো, হয়ে ফাইনালি এখন যে আমরা জাস্ট 4 জন স্টেজে বাজাই, 3টে গিটার একটা ড্রামস। আমি একটা ওকে প্রশ্ন করতে চাই এই বিষয়ে, যে এই যেটা কথা উঠছিল যে সুরজিৎ এসে বলেছিল দেখো অ্যারেঞ্জমেন্টটা শোনো ভূমির অসম্ভব সুন্দর, তো ওটা আমি শুনেছিলাম, আমি জানি না শিওর না, যে ওটার মধ্যে টুকির অনেকটাই অবদান ছিল, আমি শিওর নই। বারান্দার রোদ্দুর
না না বারান্দা, কান্দে কেন মনেরও প্রথম বারান্দায় রোদ্দুর কিনা আমি কান্দে কেন মন খুব কালেকটিভ। প্রথম যেটা যে ড্যাং 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 ড্যাং, এটা কিন্তু বাবুলির করা ছিল। বাবুলির, তখন বাবুলির বাড়িতে রিহার্সাল হতো। তো ঠিক আছে, ধর বাবুলিও তো তোর পরের দিকে আর ভূমিতে ছিল না, তোর ইয়েও ছিল না, কি বলে টুকিও ছিল না। তো এই যখন টুকি বাবুলি এরা যখন আস্তে আস্তে চলে গেল, তো এরা চলে যাওয়ার সাথে সাথে কি সাউন্ডটা কি পাল্টে গেল, না একই রকম তোরা চেষ্টা করেছিস? একটু পাল্টালে, মানে টুকি ছিল মানে অবভিয়াসলি প্রচুর গিটার বাজানো হতো স্টেজে আর কি। তখন টেলিফোন হতো, টুকির মাঝখানে 15 মিনিট ধরে টেলিফোনের লিড চলছে, এই চলছে, এরকম হতো আর কি। এটা এনজয় করতো সবাই। পোস্ট টুকি সেই জায়গাটা গিয়ে আরো ব্যান্ডটা আরেকটু অ্যাকুস্টিক হয়ে গেছিল আর কি, আরেকটু অ্যাকুস্টিক হয়ে গেল এই আর কি। বাকি যেমন ধর বাই দ্যাট টাইম গানগুলো এমন হিট হয়ে গেছে যে আমরা ওইগুলো নিয়ে নাড়াচাড়া করে করতাম না, মানে যেরকম ভাবে লোকে শুনতে চায় ঠিক সেইভাবেই শোনাতাম আর কি। হ্যাঁ, যেমনি তোদের গানের যেটা এখন করি আমি, তোদের গানেরও যেটা আমাদের গানেরও ক্ষেত্রে যেটা অসুবিধা, যে কিছু কিছু গানের সাথে তো ইন্টারলিউড প্রিলিউড গুলো একেবারে মিশে আছে। যেমন বারান্দায় রোদ্দুরে না 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 না, ওটা না হলে বারান্দার রোদ্দুরে শুধু তো তোর কি হ্যাঁ এবার আমার পক্ষে যে কখনো কি মনে হয়েছে যে এইগুলোকে বাদ দিয়ে আবার নতুন করে অ্যারেঞ্জ করি, করে একটা দেখি এক্সপেরিমেন্ট, কখনো করেছিস? করেছিলাম অ্যাকচুয়ালি ওয়ার্ক, তুই জানিস না, মানে এটা ওয়ার্কআউট করেনি, এটা অ্যালবামে বেরিয়েছিল টাইমস মিউজিক থেকে পরে আর কি, মানে ভূমি ভাঙার পরেই বেরিয়েছিল এটা। তো সেগুলো সবই পুরোটাই বদলে ফেলা হয়েছিল, মধুর মধুর চাউনি, কান্দে শুধু মন, সব আরো বেশি গ্র্যান্ডার দিয়ে এই দিয়ে, কিন্তু একদমই কোনো ইম্প্যাক্ট হয়নি। সো আমার মনে হচ্ছে যে ওইটা ওই গানগুলো নিয়ে লোকে খুব একটা পছন্দ করে না, কিন্তু আমি স্টেজে করি এখন, মানে চেঞ্জ করি। হ্যাঁ, এখন স্টেজে অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে থাকি। তার মানে না, টু কাট দ্য লং স্টোরি শর্ট, সেটা হচ্ছে যে তোরা দুজনই কি বলতে পারবি যে তোদের ব্যান্ডের সাউন্ডস্কেপ বা সাউন্ড ডিজাইনটা অনেক ম্যাচিউরড হয়েছে আগের থেকে? এখন তুই যে বাজাচ্ছিস যে ব্যান্ডের সাথে, এবার আমার তো হয়েছে, তোর যে টিম নিয়ে বাজাচ্ছিস, যেই ফেজে আমি গান শুরু করেছিলাম সেখানে এই ফেজে এত শিখতে 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 গেছি এবং এখনো শিখে যাচ্ছি। অত মিউজিক ব্যাপারটা এখন খুব জেনে শুনেই করি আর কি, যেটা আগে যেটা উপল বলে যে হারমোনি জানতাম না, এখন আমি জানি যে এখানে 3 জন লোক গাইলে কোনটা করলে শুনতে বিরাট মনে হয়, কোনটা করব না, কোনটা করবো না, কোনটা করবো না, কোন জায়গায় বাজাবো না, বেশি ইম্পর্টেন্ট কোনটা বাজাবো না, কোনটা বাজাবো না, এটা তো আমি সবাইকে বলি সারাক্ষণ। না, এটাই বেশি হয়। যেমন সম্বিত একটা সময় যেরকম হয় না, ব্যান্ডদের তো আমার মনে হয় এখন অমিতের সাথে স্পেশালি বাজি করে বাবা এবার বুঝতে পারছি কোনটা বাজাতে। ব্যান্ডের আমার মনে হয় প্রথম শুরু করা উচিত সাউন্ড চেক ট্রেনিং দিয়ে, মানে যার যখন ইনস্ট্রুমেন্ট সে অন্য কেউ কিছু বাজাবে না, প্লিজ হাত জোর করে। না, আরেকটা কথা হচ্ছে ব্যান্ডের এটা একটা ডিসিপ্লিন, যখন অন্যরা বাজাবে দয়া করে তাদের শুনো স্টেজে বসে। হ্যাঁ, মানে যখন তুমি বাজাচ্ছ, তুমি বেসলাইন যখন বাজাচ্ছ, ডোন্ট বি উইথ ইউ অলসো, ইউ লিসেন টু দ্য নট অনলি দ্য ড্রামার but also listen to the guitar player, the singing and everybody. এবার এখানে আরেকটা সবাইকে না শুনলে ব্যান্ডটা কিন্তু গ্রো হয় না। আরেকটা তোকে বলছি যে শুধু বিদেশের সমস্ত ব্যান্ড দেখি যেই মুহূর্তে যে লিড নিচ্ছে অন্যরা কিন্তু সেটার মধ্যে ঢোকার চেষ্টা করে না, কখনো করে না। আমাদের এখানে হয়। শুধু তাই নয়, আরেকটা আমাদের ক্ষেত্রে তো সবার ক্ষেত্রে যে মিউজিশিয়ানদের আরেকটা যেটা জিনিস শেখা উচিত আর কি, যে গান যখন গানের সাথে বাজাবে, যে গানের কথাটা কি বলছি, যেটা মানে খুব সেন্সিটিভ। আমাদের একটা এইটা তোমার গানে আমি নরম ঠোঁটে স্বেচ্ছা ব্যথা নীল, নরম ঠোঁটে স্বেচ্ছা ব্যথা নীলের এরকম একটা সেন্সিটিভ, আমি যদি ঘ্যাং করে ওখানে একটা যদি খুব একটা কঠিন জোরে কর্ড মেরে দিই, তোমাকে লোকে ডিবেট করতে পারে এটা যে আমি এরকম ভাবে নরম ঠোঁট বলি, তো ওইগুলো তোমাকে না হয়তো ডিবেট করতে পারবে, কিন্তু আমি তো গানটা গাইছি, আমি কি বলছি সেটা তো শুনতে হবে, সেটা বুঝতে হবে। ওই অ্যালাইনমেন্টটা হওয়াটা, মানে আমার সাথে তোমার মানে একই ভাবনাটা যদি না থাকে, তাহলে আমরা স্টেজে উঠে একে অপরকে মানে অপরের সাথে লড়াই করবো। স্টেজটা তো লড়াই করা। আর আরেকটা মনে হয় রিহার্সাল এটা করতেই হবে। উইদাউট রিহার্সাল ইম্প্রোভাইজেশন অন স্টেজ, যেরকম আমি কার্মাতেও এখনো আমি কিন্তু স্টেজে উঠলাম, মেরে দিলাম, এই দেখছি না তেটের দিন না বোধহয় আমি তো সহজে আমার ব্যান্ডকে সারাক্ষণ বলি মাথায় যত আইডিয়া গেজিস করছে, প্লিজ রিহার্সালে বল, স্টেজে উঠে না, ইফ देयर ইজ কনসার্ট অর নো কনসার্ট। হ্যাঁ, এটা সবচেয়ে বড়। এটা যদি না হয় একটা ব্যান্ড কোনোদিনও ইভলভ করতে পারে না, এটা আমি সবাইকে ইনক্লুড করে বলছি। কারণ একটা যন্ত্র নিয়ে বসলে যে তুই যে অনেক কিছু ইনোভেশন হয়, সেটা বাড়িতে বসে বসে খালি আকাশের দিকে তাকিয়ে জীবনে কোনোদিন হয়নি, জীবনে কোনোদিন হতে পারে না। তুই একটা গান যখন গাইবি, তুই কি একই গেয়ে যাবি নাকি এই যে তোমার গান, তোর নিজের কিন্তু কোনো
তোর নিজের কিছু থাকবে না, পরের প্রোগ্রামটা আমি একটু নিজে ইম্প্রোভাইজ করলাম, প্রত্যেকটা দিনই তো আমি যে রিস্কাওয়ালা করলাম সেই জায়গাটা একটা অন্য কিছু হবে না, অন্য মানে অন্য আমি বুঝি না, পুরো সাউন্ডস্কেপ আলাদা, তোর গায়কিতে একটু আলাদা কিছু হবে না, সেটা তুই তো ট্রাই আউট করবি যে আমি যেটা চিন্তা করছি সেটা রিহার্সালে কি হচ্ছে না। এবং আমি এইবারে আমাদের নতুন 10 নম্বর অ্যালবাম বেরোলো টালোবাসা, কিরকম চলছে? খুবই ভালো। এবং 10 নম্বর অ্যালবামে আমরা একটা বড় মানে ইন্টারেস্টিং কাজ করেছি, আমরা রেকর্ড বার করেছি আবার। হ্যাঁ ফিরে আসছে, সেটা ফিরে আসছে, লোক অনেকেই কিনেছে। কি করে করলি আমি পরে শুনছি। এটা কিন্তু এটা মজা আছে, আমি আমার যতটুকু শিখেছি আমি তোকে বলে দিচ্ছি। আর সেকেন্ডলি যেটা হচ্ছে আরেকটা জিনিস মজা দেখলাম, যে এইটার পরে আমরা একটা কনসার্ট করেছিলাম, যে কনসার্টে আমরা বেশ কিছু গান আমরা আবার লাইভে গাইলাম। একটা অদ্ভুত আমার রিয়েলাইজেশন হচ্ছে, এটা অনেকদিন ধরেই হচ্ছে, দেখবি যে আমাদের এতদিন অবধি সেরকম সিস্টেম ছিল না, মিক্সারগুলো থেকে ওভারঅল প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ট্র্যাক রেকর্ড করে তার নয়েজ এলিমিনেট করে সেটাকে ঠিক করে ভালো প্রডিউসড অ্যালবাম বার করাটা ওয়াজ নট ভেরি ইজি। আর এটা টেকনোলজিও সাপোর্ট করতো না এতদিন, মানে মিক্সার থেকে তুই আলাদা আলাদা আউট পাবি এরকম ব্যাপারই ছিল না। এখন তো একটা মিক্সারে জাস্ট একটা ক্যাট 5 ক্যাট 6 কেবল দিয়ে তুই পুরোটাই সেশনটাই রেকর্ড করে নিতে পারছিস। তো সেটা আমরা বেশ কিছুদিন ধরে করেছি। তো রিসেন্ট টাইমসে দেখছি যে তুই যদি সত্যি সত্যি যে গানটা আমরা অ্যালবামে করেছি সেটা একটা টেক 25 বার 30 বার করে একদম টিকটক লকের মধ্যে, মেট্রোনোমের সাথে যতটা পারফেক্ট বাজানো যায় করে গানটা করেছি। গানটা যখন গেয়েওছি, যদি ভালো না লাগে একটা গান 20 বার 30 বার করে গেয়েছি, সেই গানটা প্রডিউস হয়েছে একদম বেস্ট, যতটা সম্ভব আমাদের পক্ষে প্রডিউস করা সেটা করেছি। সেম জিনিসটা যখন লাইভে গাইছি আমি জানি না ম্যাজিক্যালি শুনতে ভালো লাগছে, কেন লাগছে আমি জানি না। সেখানে তো অনেক বাজারে গিয়ে হয়তো ভুল বাজাচ্ছে, সেগুলো যদি একটু কারেক্ট করে দিস, পরে প্যাচ করে দিস, ওভারঅল কিছু একটা হচ্ছে, আমি জানি না কি হচ্ছে। না এটা হচ্ছে মানে লাইভ রেকর্ডিং এর দিকে এইটা হচ্ছে ওই জন্য, কিন্তু অথচ আমি কেন সাহস করে করতে পারছি না, মানে তখন ওরা ওই চাপটা নিজেটা সবাই করছে, লাস্ট অ্যালবাম মনে সব লাইভ রেকর্ড করছে, সব লাইভ রেকর্ড করছে, কিন্তু আমরা এই সাহসটা দেখাতে পারছি না। আমার মনে হয় এইবার সময় এসে গেছে, লাইভ রেকর্ডিং কর। এবং আমার মনে হয় এই যে স্টুডিওতে গিয়ে সব আইসোলেটেড রেকর্ড করছি, আর এই যে লিকেজ হচ্ছে, লিকেজের মধ্যে আমার মনে হচ্ছে না কোথাও একটা ম্যাজিক কাজ করে। ঠিক বলছিস, এই যে ড্রামসের মধ্যে একটু গিটারের লিকেজ ঢুকে গেল, গিটারের মধ্যে একটু ড্রামের লিকেজ ঢুকে গেল, এইটা না একটা ওয়ার্মথ তৈরি করে। এটা নিয়ে আমি টেনির সাথে আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার অনেকবার কথা বলেছি যে এটা কি সত্যি, এটার কিছু একটা ম্যাজিক আছে। কেন আমি একবার বব মার্লের যে সাউন্ড ইঞ্জিনিয়ার তার একটা শুনেছিলাম, সে দেখাচ্ছিল যে নয়েজও কিরমভাবে মিউজিককে কন্ট্রিবিউট করে। তো না, এটার দুটো সলিউশন আছে বলে আমার মনে হয়। একটা তো হচ্ছে যে তোরা যখন গান রেকর্ড করছিস, that band should be very well, মানে একেবারে জাস্ট ব্যাং অন শেষ। এইখানে যদি লিক হয় তখনই কিন্তু ঝামেলা পড়ে যাবে যে ও ভুল বাজালো। এবার ওই ভুল কাটতে গিয়ে দেখবি তো ছড়িয়ে দিন 10 স্টুডিও নিতে হবে, সেই পয়সাটাও থাকতে হবে, সেটা থাকতে হবে। এবং আমি বলছি যে তো সস্তা হবে রে, আমি বলছি যে আমরা যে একটা গান যতবার করে বাজাই, আলটিমেটলি তুই তো একবার ব্যান্ডটা তুই যদি ব্যালেন্স করে নিস, সেটা ধরে একদিন ধরে ব্যালেন্স করলি, তারপর যখন গানটা গাইছিস, না ঠিক বলছিস, তো আমরা একটা গান তো প্রায় একদিন ধরে রেকর্ড করি। কেন একবার গিটার খুলে নিল, তারপর গিয়ে ড্রামস খুলে নিল, আবার গিয়ে একদিন হয়তো ড্রাম ব্যালেন্সিং হয়ে গেল। বন্ধুরা, আমরা এই আমাদের এই আলোচনা শেষ হবে না, শেষ হবে না। আর ভীষণ ভালো লাগছে যে তোরা এসেছিস, এত সুন্দর একটা আড্ডা হলো, এবং তোদের আর কি ধন্যবাদ দেব। যাই হোক, সো হ্যাপি যে আজকে আমরা কিছু তো শেয়ার করতে পারলাম। খালি পরিশেষে এটাই বলা যে এই যে জিনিসটা করা হচ্ছে, যে ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেন, এটা কাউকে হার্ট করার জন্য নয়। আমাদের মনের কিছু আনন্দ, দুঃখ, কষ্ট, সেটা বা আমাদের যে জায়গাটায় আমরা যতটুকু জায়গা অ্যাচিভ করেছি ইন্ডিভিজুয়াল, একটু শেয়ার করলে যারা আগামী দিনে ব্যান্ড করবে ভাবছো, ভালো মিউজিক করবে ভাবছো, সেটা একটা দিশা হয়তো তোমরা পেতে পারো। এবং সেটার জন্যই এই পডকাস্টটা করা। এবং এটাকে আমি বলি সোশিও মিউজিক্যাল পডকাস্ট। সোশিও পলিটিক্যাল তো না, আমরা পলিটিক্যাল ওইটা বাদ দিয়ে এটা সোশিও মিউজিক্যাল একটা পডকাস্ট করবার চেষ্টা করেছি। যাই আমরা শেষ করবো একটা ছোট্ট গান দিয়ে, ওদের যৌথ সঙ্গীত দিয়ে। রিস্কাওয়ালা হয়নি তো? হ্যাঁ, জানিস তো? আমি কর্ড জানি না, আমিও জানি না। জি আছে, জিতে বোধহয় একবার ডি রাখছি।
আর এই গান চলতে চলতে আমরা ফেড আউট করবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, পৃথিবীতে শান্তি বর্ষিত হোক। না এটা নয়। আমি যে রিস্কাওয়ালা, দিন কি এমন যাবে, বলি কি ও মাধবী, তুমি কি আমার হবে। আমি যে রিস্কাওয়ালা। গা বন্ধু। আকাশে সূর্য ওঠে, পুকুরে পদ্ম ফোটে, আকাশে সূর্য ওঠে, পুকুরে পদ্ম ফোটে, হৃদয়ে কুটন কোটে, হৃদয়ে কুটন কোটে, অসহ মদন জ্বালা, আমি যে রিস্কাওয়ালা, আমি যে রিস্কাওয়ালা, দিন কি এমন যাবে, বরাবর পাগলা ভোলা, নিশি দিন ফুল ঘোরাবে, আমি যে রিস্কাওয়ালা, আমি যে রিস্কাওয়ালা। আচ্ছা হারমোনি শেষ করলাম তো, দাদা হারমোনি কথা হলো। আমি যে রিস্কাওয়ালা, আমি যে রিস্কাওয়ালা। থ্যাংক ইউ। ও জানে হারমোনি থিওরি। চল, থ্যাংক ইউ সো মাচ।